এ মহাসড়কে জেডকে পিস্তল দেখিয়ে তার টাকার ব্যাগ দাবি করে। তাহলে মহাসড়ক বলতে হাইওয়ে বা মেন রোডে পিস্তল বের করেছে, জি তার মানে ডাকাতি করছে তো বোঝাই যাচ্ছে, তাই না? সরি, দস্যুতা করছে বোঝাই দস্যুতা। যাচ্ছে। এখন যদি এখানে জি 5 জন সংখ্যায় থাকতো তাহলে ডাকাতি হয়ে যেত। ডাকাতি পিস্তল হয়েছে। বের করলে তো এটা নিজ উপস্থিত থেকে তাৎক্ষণিক ভয় দেখানো। ফলে জেড জি উক্ত ব্যক্তি একে দিতে বাধ্য হয় এ কোন অপরাধ করেছে ব্যাখ্যা করুন। তাহলে আমরা প্রাসঙ্গিক আইনের ব্যাখ্যা সহ সিদ্ধান্ত, প্যানেল কোডের 390 ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে। এই দস্যুতায় সংজ্ঞাতে চুরি নচেত বলপূর্বক আদায়ের উপাদান আছে। আচ্ছা, দস্যুতা বলতে দস্যুতার মধ্যে হয় চুরি থাকবে, না হলে কি থাকবে? বলপূর্বক বলপূর্বক আদায় আদায় থাকবে। থাকবে। তার মানে হয় চুরি থেকে দস্যুতার রূপ নিবে, অথবা বলপূর্বক আদায় থেকে অর্থাৎ চাঁদাবাজি থেকে দস্যুতার রূপ নিবে। ঠিক আছে? দস্যুতা তো রূপ নেবে। জি চুরির ক্ষেত্রে যদি স্বেচ্ছায় কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটাবে বা আঘাত করবে, সাধারণ আঘাত বা গুরুতর আঘাত, এবং বেআইনি বাধা প্রদান করলে তা উক্তরূপ চেষ্টা করে। 21 নম্বর প্রশ্নের উত্তরে আমি যেটা বলছিলাম যে চুরি দস্যুতায় পরিণত হওয়ার শর্ত হচ্ছে দুইটি। চুরি করার সময় মৃত্যুর ভয় দেখাতে হবে, আঘাতের ভয় দেখাতে হবে, বেআইনি বাধা প্রদানের ভয় দেখাতে হবে। তার মানে এখানে চোরই, একটা কথা বলে না, চোরের মায়ের বড় গলা, চুরি করতে এসে সেই কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাই না? সেই বল প্রয়োগ করছে। তাহলে কি সে আর চোর থাকে না, সে হয়ে যায় দস্যু বা ডাকাত, তাই না? তাহলে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে কি হয়ে যাবে? সেই চুরি আর চুরি থাকে না, সেইটা দস্যুতা হয়ে যায়। এটা হচ্ছে দস্যুতার কন্ডিশন। আচ্ছা, শারমিন আপু লাইনে এসে বলেন যে বুঝতে পারছেন কিনা। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, বলপূর্বক আদায় যখন দস্যুতায় পরিণত হয়, তো বলপূর্বক আদায়ের ক্ষেত্র কি? যে ব্যক্তিকে ভয় দেখানো হচ্ছে বা উম, তার নিকটে উপস্থিত থাকা, মানে যে ব্যক্তিকে ভয় দেখানো হচ্ছে মানে ভিকটিম, ভিকটিমের জি নিকটে উপস্থিত থাকা বা মুখোমুখি থাকা, এবং বলপূর্বক আদায়ের সময় কোনো ব্যক্তিকে বা তার কোনো আত্মীয়কে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে। তার মানে ব্ল্যাকমেলটা সামনাসামনি, আর দূর থেকে ব্ল্যাকমেল করলে সেটাকে আমরা কি বলি? চাঁদাবাজি বা এক্সটর্শন বা বলপূর্বক আদায়। জি উক্ত জি ব্যক্তিকে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্পণে বাধ্য করলে। আচ্ছা, বলপূর্বক আদায়ে কিন্তু কি থাকতে পারে? অস্থাবর সম্পত্তি থাকতে পারে। এখানে জি আপনি জাস্ট এই যে বলপূর্বক আদায় থেকে দস্যুতা, এই অংশটুকু না দিলেও হবে। যা চুরি থেকে কিভাবে বলপূর্বক আদায় হয়, মানে দস্যুতা হয়, এটা দিলেও হবে। আলোচ্য যে ঘটনায় কোনো এ একটা দিলে হবে। মহাসড়কে জেড এর পিস্তল দেখিয়ে তার টাকার ব্যাগ দাবি করে, ফলে জেড উক্ত ব্যাগটা একে দিতে বাধ্য হয়। কেন বাধ্য হয়? পিস্তল বের করলে মরার ভয় আছে না মানুষের, প্রাণের ভয়, প্রাণের ভয়ে দিয়ে দিল। ঠিক আছে, সুতরাং জি এটি এটি স্পষ্ট যে এ পেনাল করে 390 ধারার সংজ্ঞাধীন দস্যুতা সংগঠনের অপরাধ করেছে। কি অপরাধ করেছে? দস্যুতা করেছে। জি দেখি। এরপরে এক্স জেডকে জাপটে ধরেন এবং ওয়াই এর সম্মতি ব্যতি রেখে একই প্রশ্ন একটু ভিন্নভাবে উপস্থাপন করা আছে। ঠিক আছে, ওখানে এ বি আর এখানে এক্স জেড। এই 21 নম্বর প্রশ্নের উত্তর সাথে একটু যুক্ত করতে হবে। আগের প্রশ্নে জাস্ট কি অপরাধের, এখানে আবার সর্বোচ্চ শাস্তি কি বলছে। তার মানে 21 নম্বর প্রশ্নের উত্তরের সাথে আবার নিজের 2 লাইন যুক্ত করতে হবে। কি? উক্ত অপরাধের শাস্তি জন্য বলে। পেনাল কোডের 392 ধারায় ব্যবস্থিত সর্বোচ্চ শাস্তি, অপরাধটি দিনের বেলা সংঘটিত হলে 10 বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড, আবার অপরাধটি রাতের বেলা রাজপথে সংঘটিত হলে 14 বছর সশ্রম কারাদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড। মানে দস্যুতা দিনের বেলা এক, রাতের বেলা আরেক, রাতের বেলা সাজা বেশি। হ্যাঁ, স্যার তানিয়া আপু আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন তানিয়া আপু। স্যার 21 নাম্বারটা আমরা কি বলপূর্বক আদায় যখন দস্যুতা পরিণত হয় শুধু এইটা দিলে হবে না, না চুরিটাও দিতে হবে স্যার? চুরিটাই লাগবে, বলপূর্বক আদায়টা দরকার নাই। এখানে তো চুরি দেখাচ্ছে, চুরি থেকেই ও তো হচ্ছে। হ্যাঁ এখানে হ্যাঁ। চুরি থেকে ডাকাতি তো হচ্ছে, বলপূর্বক আয়দারে এখানে এলিমেন্টই নাই। তা- আপনি চাইলে তাহলে বলপূর্বক আদায় থেকে ডাকাতিতে পরিণত হয় এই 4 লাইন বাদ দিতে পারেন, সেটা তো বলেই দিলাম। হ্যাঁ সেটাই বল স্যার, সেটা শুনিনি, মানে এটা সমস্যা ছিল তো স্যার। আচ্ছা, ঠিক আচ্ছা স্যার আছে। ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, মুক্তারুল ভাই বলেন।
মুক্তারুল ভাই। দেখেন 21 নম্বর প্রশ্নে কি চাচ্ছে, কি অপরাধ করেছে ব্যাখ্যা করুন। আর 22 নম্বর প্রশ্নে এসে বলছে যে তার কি অপরাধ করেছে, এটার পরেও বলছে কি তার কি সাজা হবে, তাই না? জি, অপরাধও চাচ্ছে সাজা আবার চাই। সাজাও চাচ্ছে। এই কারণে 21 নম্বর উত্তরের সাথে মিল রেখে উত্তর করে আমাকে সাজার সংখ্যাটাও দিতে হবে। দিনের বেলা 10 বছর, রাতের বেলা হলে 14 বছর। হ্যাঁ 14 মুক্তারুল বছর। ভাই বলেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে স্যার, চুরির সময় বা বলপূর্বক আদায়ের সময় অনেক সময় স্যার ছুরির ভয় দেখায় বলপূর্বক আদায় করে, আর দস্যুতার সময় স্যার বলপূর্বক ওই ছুরি ভয় দেখায়, দুই দুজন ব্যক্তি ছুরির ভয় দেখায় বা মৃত্যুর ভয় দেখায় যখন বলপূর্বক আদায় করে, তখন তো স্যার ওটা দস্যুতা হয়। কিন্তু হ্যাঁ স্যার দোষ। যখন মলম পার্টি খেতে একটা স্যার একটা মানে অপরাধ দেখা যাচ্ছে ইদানিং, হুম, হুম, হ্যাঁ, যে আমাদের ঠারগাঁয় হচ্ছে যে মলম পার্টি তারা কোনো স্যার চেতনা ওষুধ প্রয়োগ করে, তারা হুম। স্যার মানুষকে মানে সর্বস্ব নিয়ে চলে যায় আর কি, মানুষ আচ্ছা, নিজে থেকে দিয়ে দেয়। এটা স্যার কি ধরনের অপরাধে মানে অন্তর্ভুক্ত হবে স্যার, এটা একটু। এখানে মলম পার্টি যেটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে কতজন মিলে নিচ্ছে, এটা একটা বিষয়। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, তো হ্যাঁ, সে আসলে তারা যেহেতু কিছু একটা প্রয়োগ করছে, ঠিক আছে, পেনাল কোডে এটা চুরি, চুরির সাথে চুরির সাথে তাদের আরেকটা আইন যুক্ত হবে। বুঝতে পেরেছেন? এই যে জি মলম স্যার। মানে চেতনানাশক ব্যবহার করছে, ঠিক আছে, এই জি চেতনানাশক স্যার। ব্যবহার করার কারণে এটা আলাদা আর একটা সেকশন যুক্ত হবে অন্য আইনের। আচ্ছা আচ্ছা, মূলত স্যার চুরি। হ্যাঁ, মূলত চুরি এটা হবে। কারণ এখানে তো ভয় দেখাচ্ছে না, না, ভয় তারা তো দেখাচ্ছে না। গোপনে করছে, গোপনে তো চুরি হয়, তাই না? জি। জি স্যার। গোপনে চুরি হয়, কিন্তু এর সাথে আরেকটা সেকশন অন্য আইনের যুক্ত হবে, এখানে বিশেষ ক্ষমতা আইন যুক্ত হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, ঠিক বুঝতে আছে। পারছি। যদি মাদক দ্রব্য ব্যবহার করে, ঠিক আছে, মাদক দ্রব্যের কিন্তু নতুন একটা আইন হয়েছে 2026 সালের। মাদক দ্রব্যের আইন 3 বার মানে পরিবর্তন হলো। এর আগে প্রথম একটা আইন হলো বাংলাদেশে, সেটা বাদ হয়ে 18 সালে হয়েছিল, 18 সালটা আবার 26 সালে এসে বাদ। খুবই মারাত্মক একটা আইন হতে হতে চলেছে। হ্যাঁ, অনলাইনে মনে হ্যাঁ, করেন চুরি। কেউ ফেসবুকে যদি বলে, বা ফেসবুকে বা মেসেঞ্জারে বা কোনো গ্রুপে বা হোয়াটসঅ্যাপে একজন আরেকজনের কাছ থেকে কি চাইলো, মাদক দ্রব্য চাইলো, বললো যে মাল আছে নাকি, এ ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, মাল বা বাবা জি আছে স্যার। জি। কিনা, বা ডাল আছে কিনা, ডাল মানে কি জিনিস বুঝতে পারছেন? জি স্যার। তো এগুলো আছে কিনা, এখন কেউ বললে হ্যাঁ আছে, এতটা সময় আসেন। জাস্ট এই মেসেজ করলে যদি এটা প্রমাণ করা হয় যে হ্যাঁ সে ব্যবসা করার উদ্দেশ্যে মেসেজ করেছে, এই মেসেজ প্রমাণ করতে পারলে তার কাছে মাল থাক আর না থাক, যে সে মেসেজিং করেছে, এই মেসেজিংটা প্রমাণ হলে মৃত্যুদণ্ড হবে। কঠোর আইন। বুঝতে পেরেছেন? তাহলে জি এআই স্যার। দিয়ে মেসেজিং তৈরি করা যাবে না। এখন অন্যায়ভাবে অনেক মানুষকে এই মামলায় ফাঁসানো যাবে, যাবে না? আমাকে একজন মেসেজ যাবে দিয়েছে, স্যার। হ্যাঁ, এ- এটাকে আমি অন্যভাবে নিয়ে যেতে পারি। আমি ভালো মানুষ, কিন্তু আমার কাছে কেউ মাদকদ্রব্য বিক্রয় করার চেষ্টা করছে, তো এই ধরনের কিছু মেসেজিং আমি যদি তৈরি করে স্ক্রিনশট দিয়ে পুলিশের কাছে মামলা করি, মামলা হয়ে যাবে। এবং সেটা জাস্ট মেসেজিংটা যদি জেনুইন প্রমাণ হয়, তাহলে কিন্তু কি হয়ে যাবে, মৃত্যুদণ্ড হয়ে যাবে এই ব্যক্তির। মারাত্মক আইন। তার মানে কি, মাদক দ্রব্য আর নির্মূল করেই ছাড়বে, আগে নিয়ন্ত্রণ না, এবার নির্মূল হয়ে যাবে। আচ্ছা, জি। যেটাই হোক, যারা মাদক দ্রব্য নিয়ে কাজ করে, যারা সতর্ক না, তাদের এটা সমস্যা, তাই না? আর যারা কাজ করে না তাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এগিয়ে যাই। ধন্যবাদ ভাই, খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। মলম পার্টি ভাই নতুন না, অনেক পুরাতন থেকে আছে। মেয়েদের গায়ে হাত না দেওয়ার জন্য ইব্রাহিম মাস্টার ডাকাতদেরকে অনুরোধ করে। তার মানে ইব্রাহিম একজন টিচার মানুষ, তার বাড়িতে ডাকাত ঢুকেছে। এখন ডাকাতদের আবার চরিত্র খারাপ, যদি বাসায় মহিলারা থাকে সেক্ষেত্রে তারা কি করে, রেপ করারও চেষ্টা করে। এই ধরনের ঘটনা আমরা সিনেমাতেও দেখি, বাস্তবে অনেক সময় হয়। তো ইব্রাহিম মাস্টার বলছে তোমরা যা পারো তা নিয়ে যাও, কিন্তু আমার গায়ের মহিলাদের বা মেয়ের গায়ে হাত দিও না। তো মেয়ের গায়ে হাত দিও না বলতে কি বোঝানো হচ্ছে বুঝতে পেরেছেন, তাই না? জি। এখন ওই সময় ডাকাত সর্দার বন্দুক দিয়ে ইব্রাহিম মাস্টারকে গুলি করে হত্যা করে। তারপর ডাকাত দল লুণ্ঠিত মালামাল নিয়ে চম্পট দেয়, ইব্রাহিম মাস্টারকে মেরে ফেললো এবং চম্পট দিল।
এখন বিচারের সময় আপনি ডাকাত দলদের বিরুদ্ধে কিভাবে চার্জ গঠিত করবেন আপনার উত্তরের অনুকূলে কারণ দর্শন। এখন যদি বলেন শুধু ডাকাত দলের জন্য 396 তাহলে হবে না, সবার জন্য 396। কেন? জি 396 ধারা মতে পেনাল কোডের খুন সহ ডাকাতের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা অনূর্ধ্ব 10 বছরের সশ্রম কারাদণ্ড। এটা কিন্তু এর আগে বললাম, এবং সেই সাথে অর্থদণ্ড। এখন এই কথাটা নতুন। ডাকাত দলের মধ্যে যেই খুন করুক না কেন তারা সবাই সমভাবে শাস্তি পাবে, অর্থাৎ 396 ধারায় যৌথ দায় প্রযুক্ত হয়। প্রযুক্ত মানে কি? প্রয়োগ হয়। জি তার মানে এর আগে আমরা 34 ধারায় যৌথ দায় দেখেছি, 149 ধারাতে যৌথ দায় দিয়েছি, মানে একের দোষে দশের শাস্তি। এখানেও জি একের দোষে সকলের শাস্তি। 396 ধারা মানে এর মধ্যে কমন লাইবিলিটি চলে আসে বা জয়েন্ট লাইবিলিটি চলে আসে, কারণ এর এর মধ্যে কি থাকে? কমন অবজেক্ট থাকে। বুঝতে পেরেছেন? তার মানে জি ডাকাতির সময় খুন হতে পারে একটা মানুষ, এটা একটা খুবই সম্ভাব্য একটা বিষয়। কারণ ডাকাতি তো আর খালি হাতে কেউ যায় না, অস্ত্র নিয়ে যায়, আর অস্ত্র থাকলে অস্ত্র চলে যেতে পারে পরিস্থিতিতে। জি সুতরাং আলোচ্য ঘটনায় 10 জন ডাকাতের বিরুদ্ধে, আচ্ছা 10 জন আবার কোথায় পেলাম? আচ্ছা প্রশ্নে 10 জন, প্রশ্নে যদি 10 জন থাকে 10 জন দিব, না থাকলে 10 জন তো বলা যাবে না, তাই না? জি হয়তো না, দর্শন সরি, প্রশ্নে 10 জন আছে, দেখেন এই প্রশ্নের একটা লাইন উপরে উঠে আছে, 23 নম্বর। 10 জন ডাকাত ও মারাত্মক অস্ত্র আচ্ছা আচ্ছা সজ্জিত হয়ে ইব্রাহিম মাস্টারের বাড়িতে ডাকাতি করে। ডাকাতির সময় জি বাড়ির ছেলে মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? জি জি তো একটা লাইন উঠে গেছে। আচ্ছা, তাহলে 10 জন আছে প্রশ্নে, তাহলে পৃথক চার্জের কোনো সুযোগ নেই 10 জনের জন্য, বরং তাদের সবার বিরুদ্ধে পেনাল কোডের শুধুমাত্র 396 ধারা চার্জ গঠিত হবে। 302 আসবে না, 34 আসবে না, 149 আসবে না, কিচ্ছু আসবে না। ক্লিয়ার? জি স্যার বলেন। এখানে যদি স্যার হত্যা সংগঠিত না হয় মানে খুন সংগঠিত যদি না হয়, তাহলে স্যার এটা 395 এর সাথে কোন সেকশন কি যোগ হবে স্যার? কোনো 95 শুধু। 395 সাথে 149 যোগ হবে। 149 যোগ হবে? হ্যাঁ, ডাকাত দল মানে এটা কমন অবজেক্ট থাকে। খুবই দারুণ প্রশ্ন করেছেন। আচ্ছা, যদি এখানে সাধারণ আঘাত করে, খুন করতে গিয়ে একজনের মানে গুরুতর আঘাত করেছে, ইব্রাহিম মাস্টারকে মেরে ফেললো না, কিন্তু তাকে গুলি করলো, গুলি করার পর ইব্রাহিম মাস্টার চিকিৎসায় বেঁচে গেল, তাহলে এটা কি গুরুতর আঘাত হবে না? জি 326 জি হবে স্যার। না? তাহলে কি কি ধারা হবে? 395, 326 এবং 149। 149। সবারই 109, কিন্তু সেম 149 সাজা। 149। এখন ওখানে যদি হ্যাঁ আবার রেপ 149। রেপ সংগঠিত হয়, তাহলে রেপের জন্য কিন্তু আলাদা সেকশন চলে আসবে, নারী শিশু আইনের 9 ধারা। ট্রাইব্যুনালে। বুঝতে পেরেছেন? জি স্যার, কিন্তু বুঝতে পারছি। তার মানে 396 খুন সহ ডাকাতি, আর জি অন্যান্য যদি আনুষঙ্গিক অপরাধ থাকে, যেমন আঘাত, রেপ, সেক্ষেত্রে এই সেকশনগুলো যুক্ত হবে। ঠিক আছে? জি আবার স্যার। যদি ঘর ভেঙে যদি প্রবেশ করে বা দরজা ভেঙে যদি প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা মানে ওই যে ট্রেসপাসের জন্য সেকশন যুক্ত হবে। আবার ঘর ভাঙতে যায় যদি একটা দামি দরজা ভেঙে ফেলে, তাহলে কি 427 চলে আসবে নাকি? মিষ্টি। মিসচিপ চলে আসবে, এই সেকশনগুলো দেওয়া যাবে। কারণ দরজা ভেঙে তো আসলে ক্ষতি করেছে, ক্ষতি করেনি, মাল তো নিয়ে গেছে, কিন্তু দরজা ভেঙে রেখে গেছে, ভাঙ্গা দরজা তার নিয়ে যায়নি। তাহলে ভাঙ্গা দরজাতে রেখে গেল, ওটা মিসচিপ হবে না? জি হ্যাঁ, সালাউদ্দিন ভাই, আমি তো খুঁজছিলাম আপনাকে যে কই কই খবর, সালাউদ্দিন ভাই প্রশ্ন করে না কেন? বলেন। এখন স্যার তো বুঝতে পারলাম শুধু 396 এর ক্ষেত্রে অন্য ধারাগুলা যুক্ত হবে না। হ্যাঁ, তিনশো আর ছিয়ানব্বই একটা বড় ধারা। 396 মানে মনে করেন যে ফুল সহকারে। এই গোলা ছুড়ে দেওয়ার মতন। এখন গোলা ছুড়ে দিলে অনেক মানুষ এমনি মারা যাবে, গোলার সাথে আর বন্দুকের গুলি ছোড়ার দরকার নেই। বাহুবলী সিনেমা দেখেননি? জি স্যার, মানে এখন তো হয়তো আপনি যে 395 এর সাথে 149 আসবে হ্যাঁ, কিংবা গুরুতর আঘাতের ক্ষেত্রে অন্য, শুধু 396 এর ক্ষেত্রে অন্য কোনো প্রয়োজন না, 396 মানে না। একের মধ্যে সব, অল ইন ওয়ান। জি জি স্যার। কিন্তু 395 সাথে 149 আসবে। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আগের ভাই করেছে, খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্যদের উপকার হলো। ঠিক আছে, জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ।
কে, এল, এম, এন, ও এবং পি কয়জন হলো? 1 2 3 4 5 6 জন। একটি বাড়িতে ডাকাতি করাকালে বাড়ির মালিক আর কে খুন করেন, তবে লোকজনের চিৎকারে ডাকাত দল কোনো মালামাল নিতে পারেনি, তার মানে ডাকাতি ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে এই 6 জনকে কিভাবে আপনি অভিযুক্ত করবেন, চার্জ গঠন করবেন এবং বিচার করবেন, যেটাকে বলে ফৌজদারি দায়। ফৌজদারি দায় মানে কোন ধারায় মামলা হবে, কোন ধারায় চার্জ গঠন হবে, জাস্ট কোন ধারায় মামলা হবে বা অভিযোগ গঠন হবে বা এটা বললেও হবে, ঠিক আছে? এটাই ফৌজদারি দায়। আচ্ছা, 391 ধারার বিধান মতে ডাকাতির উদ্যোগ বা প্রস্তুতিও ডাকাতি মর্মে গণ্য হবে, ঠিক আছে? 391 বলছে ডাকাতি করতে গিয়ে ডাকাতির যদি উদ্যোগও নাই বা প্রস্তুতিও নাই, সেক্ষেত্রে 511 ধারা আসবে না। 391 ধারা, যেটাকে কি বলে ইনচয়েড ক্রাইম বা অসম্পূর্ণ অপরাধ। আমি জি আমার ফাউন্ডেশন নোটের পেনাল কোডের শুরুর দিকে ইনচয়েড ক্রাইম শিখিয়েছিলাম। যেমন কেউ যদি প্ররোচনা করে, কাউকে বলে যে একজনকে খুন করলে 10,000 টাকা দিব তোমাকে, এই যে প্ররোচনা করছে, এটাও কি অপরাধ হয়ে যাবে? যদিও কাজটি হয়নি, তার কথা মতো খুন করতে হ্যাঁ, যায়নি, বা সে যদি অস্বীকারও করে যে না আমি খুন করব না, তারপরেও কিন্তু অপরাধ হবে। কাউকে এই যে চেষ্টা করা, ফুসলানো, মানে প্ররোচনা দেওয়া, এটাও কিন্তু অপরাধ হয়ে যাবে, যেটাকে অসম্পূর্ণ বা ইনচয়েড ক্রাইম। তো 391 ধারা, কেউ প্রচেষ্টা করেছে, প্রচেষ্টা করে ভিতরে হয়তো বা প্রবেশ করতে পারেনি, তাই না? দরজায় ধাক্কাচ্ছে, কিন্তু খুব বড় গেট, খুব মজবুত গেট, ভিতরে প্রবেশ করতে পারলো না। শেষে ডাকাত দল কি ভেতরে ধাক্কিয়ে ধাক্কিয়ে চলে গেল। তো আমরা জানি যে অপরাধের যে কোর এলিমেন্ট, ডাকাতি এবং দস্যুতা একই তো, তাই না? তাহলে ডাকাতি জি দস্যুতার মধ্যে শুধু সংখ্যাগত পার্থক্য। 1 2 3 4 জন মিলে যে কাজটি করবে সেটা দস্যুতা, আর ওই কাজটি 5 বা তার বেশি লোক করলে সেটা দস্যুতার ডাকাতি হয়ে যাবে। তাহলে এখানে আমরা দস্যুতার সংজ্ঞা দিয়ে ডাকাতিকে বুঝতে হবে। তার মানে এই দস্যুতা যেমন এর পেছনে চুরি বা বলপূর্বক আদায় থাকে, তেমন ডাকাতির পেছনেও কি থাকবে? চুরি বা বলপূর্বক আদায়। তার মানে সম্পত্তি নেওয়া তো তাদের উদ্দেশ্য, তাই না? একজন বাড়িতে জি গিয়ে আর কে খুন করে ফেললো, আর কে খুন করা বা ইব্রাহিম মাস্টারকে খুন করা কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য ছিল মালামাল নিয়ে আসা। মাল নিতে গিয়ে বাড়ির মালিক বের হয়ে চলে আসছে, তাকে না মারলে তো আর মাল নিতে পারছে না। তার মানে মাল নেওয়ার স্বার্থে খুন করতে বাধ্য হচ্ছে। তার মানে মূল অপরাধ হচ্ছে কি? লুট করা, মাল নিয়ে আসা। আর এটা করতে গিয়ে একটা ব্যক্তি খুন হয়ে যাচ্ছে, যেটা তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল না। তাহলে ডাকাতির জি উদ্যোগ বা প্রস্তুতি ডাকাতি বলে গণ্য হবে। আলোচ্য ঘটনায় এই 6 জন একটি বাড়িতে ডাকাতি করাকালে বাড়ির মালিক আর কে খুন করেন, তবে লোকজনের চিৎকারে ডাকাত দল কোনো মালামাল নিতে পারেনি। এক্ষেত্রে এই 6 জন অর্থাৎ সকলের বিরুদ্ধে 396 ধারায় অভিযোগ গঠন করে বিচার করা যাবে। তার মানে এখানে দুইটা সেকশন আমাকে বলতে হচ্ছে কেন, যে ডাকাতি করলেও 396, না করলেও 396 হবে যদি খুন থাকে ডাকাতিকালে। বুঝতে পেরেছেন? তার মানে ডাকাতি খালে খুন হলেই 396, ডাকাতি সাকসেসফুল হোক আর না হোক, মাল নিয়ে যেতে পারুক আর না পারুক, বাট ওই খুন করার পর ওখানে সবাই ধরা পড়ুক আর না পড়ুক। আমি কি বোঝাতে পারলাম? তাহলে আমি তিনশো জি স্যার একানব্বই কেন বলছি? 391 বলছি ডাকাতি হোক আর না হোক, ডাকাতির প্রস্তুতিও ডাকাতি বা দস্যুতার সামিল। এই কারণে 391 দিয়ে বুঝিয়ে দেওয়া যে ডাকাতি হোক আর না হোক একই জিনিস। আর 396 কি জিনিস সেটা তো আমরা জানি। ক্লিয়ার হলো উত্তর? জি জি এটা স্যার কিন্তু পেঁচানো প্রশ্ন, অনেকে কনফিউজ হতে পারে। অনেকে মনে করতে পারে যে যেহেতু ডাকাতি সাকসেসফুল হয়নি, অনেকে 302 ধারায় শুধুমাত্র মৃত্যুর জন্য চার্জ গঠন করতে পারে, তাই না? জি জি স্যার স্যার। হ্যাঁ, নীলা আপু বলেন। স্যার আমি তো কনফিউজ হয়ে গেলাম, আমার কাছেই তো চোখে মনে হচ্ছে 511 স্যার। হ্যাঁ, আপনার কাছে মনে হতে পারে 511 এবং 302, তাই না? হ্যাঁ 302, এটা মনে হয় একেবারে মনে হইলো স্যার, চোখের মধ্যে মনে হইলো এটাই আসছে, এখন কেমনে 391 যে অ্যান্সার স্যার, আমি তো স্যার তাহলে ধরা। আচ্ছা, এখানে দেখেন যে কিছু কিছু অপরাধের প্রচেষ্টার জন্য আলাদা ডেডিকেটেড সেকশন আছে। যেমন প্ররোচনা, এটার জন্য হচ্ছে 107। আবার দস্যুতার উদ্যোগ 391, 393। বুঝতে পেরেছেন? আবার খুন করার চেষ্টা, খুন করার চেষ্টাকে ইংলিশে কি বলে? অ্যাটেম্প টু মার্ডার, তাই না? খুন করার চেষ্টাকে জি অ্যাটেম্প স্যার। টু মার্ডার, খুন করার চেষ্টাকে অ্যাটেম্প টু মার্ডার বলে। এখন কেউ যদি অ্যাটেম্প টু মার্ডার করতে যায়, তাহলে তার জন্য কত ধারা? নীলাপু এসে আবার চলে গেল, নীলাপু আবার আসেন।
স্যার 307 স্যার, বলতেছি আমি মিউট হ্যাঁ, করে ফেললাম যে আমি খেয়াল করি আচ্ছা, নাই। কেউ যদি খুন করতে গিয়ে ব্যর্থ হয়, খুনের চেষ্টা হয়, গুলি করলো কিন্তু লাগলো না বা লেগেছে মারা গেল না, তার মানে কি? হত্যার 304 উদ্দেশ্যে স্যার, খুন করেছিল। 307। সরি। ও 307, সরি স্যার। 307। আপনি কেন 511 বলবেন? না না, এটা বলতে পারবো না স্যার। কারণ কিছু কিছু সেকশন আলাদা, 4-5টা সেকশন আছে যে ওই অপরাধ প্রচেষ্টার জন্য আলাদা ডেডিকেটেড সেকশন আছে। যেখানে সেকশন নাই সেখানে 511। ঠিক আছে স্যার। বুঝতে পেরেছেন? মানে যেখানে সেকশন নাই সেখানে 511। তামাদি আইনের 120 অনুচ্ছেদের কাজ কি? জি স্যার। তামাদি যেখানে আইনের স্যার 120 অনুচ্ছেদের কাজ কি যেখানে বলেন? মেয়াদ নেই স্যার সেখানে 6 যেখানে বছর। মেয়াদ থাকে না। হ্যাঁ, স্যার ওই যে মানে যেখানে কোনো মামলা কিছু। করার জন্য আলাদা মেয়াদ নাই সেখানে জি স্যার। 120-এর 6 বছর কাজে লাগবে। জি তেমনি স্যার। 511 আর তামাদি আইনের 120 একই রকম জিনিস। বুঝতে মানে পারলেন? কোনো কিছু যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে স্যার আমরা 511 ব্যবহার করব। হ্যাঁ, কারণ ওকে চুরির স্যার। চুরির প্রচেষ্টার জন্য, চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, চুরির প্রচেষ্টার জন্য আলাদা কোনো সেকশন নাই। বা কেউ জি স্যার। প্রতারণা করতে গিয়ে 420-এর প্রচেষ্টা করতে গিয়ে 420 ব্যর্থ হয়ে গেছে, জি সেক্ষেত্রে স্যার। 511 আসতে পারে। কিন্তু পাঁচশো ওকে এগারোর স্যার। সাথে আবার 420 দিতে হবে আমাদের, নাহলে জি পাঁচশো স্যার। এগারোটা কিসের জন্য আসলে সেটা তো বোঝা যাবে না। বুঝতে জি পেরেছেন? স্যার। জি স্যার। আবার চুরি করতে গিয়ে ব্যর্থ হয়েছে, গৃহে চুরি করতে গিয়ে ব্যর্থ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের 380-র সাথে 511 দিতে হবে, ওই 34-এর মতো করে। ওকে স্যার। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। এখন মানে এখনটা অনেকখানি ক্লিয়ার স্যার। হ্যাঁ, প্রশ্ন করলে ক্লিয়ার হওয়া যাবে। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। সাইফুল ভাই বলেন। সাইফুল ভাই দ্রুত আসেন ভাই। পেনাল কোড সবচেয়ে বিদঘুট একটা সাবজেক্ট। হ্যাঁ, এত জটিলতা আছে। পেনাল কোডের কিছু কিছু জায়গায় প্রবলেমও আছে, যেগুলো অ্যামেন্ডমেন্ট করে ঠিক করা দরকার। বিশেষ করে 299 এবং 300 ধারা, কালপেবল হোমিসাইড মার্ডার, এই সেকশনগুলোকে ঠিক করা দরকার। এখানে জটিলতা আছে অনেক, বুঝতে সমস্যা হয়। স্যার 299 দ্বারা যে সংজ্ঞাটা সেটা সম্পূর্ণ 300 দ্বারার কথা বলা, তো কিছু এখানে বুঝতে এই পারি না দুইটা স্যার। সেকশনকে যদি একত্রে করে দেওয়া হয় তাহলে অনেক কনফিউশন দূর হয়ে যাবে। দুইটা সেকশন করে প্রবলেম। হ্যাঁ, বলেন। স্যার মোট অপর কথা হচ্ছে এই হ্যাঁ, বলেন, এই শুনছি, বলেন আপু। এই- এই যে কোনো অপরাধ করার অধিকার শুধুমাত্র এই যে খুন সহ ডাকাতির খেলা যদি নিয়োগ যদি ব্যর্থ হয় ওই ক্ষেত্রে ওই 511 দ্বারাটা এক হবে না। হ্যাঁ, যেখানে অপরাধের চেষ্টার জন্য আলাদা সেকশন আছে সেখানে 511 আসবে না। আর যেখানে সেকশন নাই সেখানে আসবে ওই যে তামাদি আইনের 120 অনুচ্ছেদ, যেখানে মামলা করার জন্য তামাদির মেয়াদ দেওয়া আছে সেখানে 120 আসার কোনো সুযোগই নাই। যেখানে নাই সেখানে 120, মানে রিজার্ভে রাখা জিনিস। বুঝতে পেরেছেন? হ্যাঁ, 511। দস্যুতার প্রচেষ্টার শাস্তিটা আচ্ছা, আছে তো ওইখানে 393। 511 হচ্ছে, ডাকাতির 511 দ্বারা জন্য পেনাল নয়, কোডের এর জন্যই দুর্বলতা ঢাকার জন্য। মানে পেনাল কোড কোথাও কোনো দুর্বলতা আছে, 511 দিয়ে সেটাকে চালানো যাবে। বুঝতে পেরেছেন? আহ, আচ্ছা, সাইফুল ভাই বলেন। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। এখন এখানে স্যার আমাদের ডাকাতির উদ্যোগের জন্য তো স্পেসিফিক কোনো জ্ঞান নেই, এর জন্য কি স্যার দস্যুতার জন্য 391 ইউজ করা হয়েছে? হ্যাঁ, ওই যে যেটার কোর এলিমেন্ট ডাকাতি এবং দস্যুতার কোর এলিমেন্ট একই, তাই দস্যুতা ডাকাতি ওই 391 দিয়ে কাজ চলবে। না এখানে স্যার একটা জিনিস যে ওইখানে যে ওখানে যদি স্যার 60 জন সংখ্যা হতো, যদি কে এল এম এন পর্যন্ত দিয়ে আর দুইটা দেয় নাই, ও আর পি দেয় নাই, হুম, তাহলে হুম। স্যার এখানে তাহলে তো তাহলে তো ডাকাতি ডাকাতিটা ডাকাতি তো বলতে পারতাম না, তাহলে তো 396 আসতোই না। আসতে হয় না। দস্যুতাই তো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তো 396 আসতোই না। বুঝতে ঠিক আছে পেরেছেন? স্যার, তখন বুঝতে পারছি। তিনশো ঠিক দুই আছে। ধারা হতো, 302 ধারা হতো, এবং দস্যুতার শাস্তি জন্য যে সেকশন সেগুলো হতো। 391 আর 372। হ্যাঁ, বোঝাতে পারলাম? জি 396 স্যার, ডাকাতির জন্য, দস্যুতার জন্য না। ঠিক আছে, বুঝতে। আচ্ছা, এ রাস্তায় একটি দামি মোবাইল সেট দেখতে পেল বা পেল। এ জানতো না যে কে ওই মোবাইল ফোনের মালিক। আচ্ছা, একটা মোবাইল ফোন যদি কেউ পায়, সে যদি মনে করে ফেরত দেবো, তাহলে কোনো সম্ভব, খালি চালু রাখতে হবে। যার মোবাইল ফোন সে তো খুব দ্রুত ফোন দিবে, দিবে না? এখন জি স্যার,
কারো যদি এটা নিয়ে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সে কি করবে? মোবাইল ফোনটা বন্ধ করে দিবে, তাই না? কারো কারো যদি উদ্দেশ্য খারাপ থাকে, তার কারো যদি বিবেকে চুরির যদি লোভ তৈরি হয়, তাহলে মোবাইল ফোনটা কি বন্ধ করে দেবে, সেটা আত্মসাৎ হয়ে যাবে। কারণ সে যেহেতু কারো কাছ থেকে নিচ্ছে না, একটা বেওয়ারিশ, বেওয়ারিশ মানে কি রাস্তায় পড়ে আছে, কারো মালিকানাই নাই, তার মানে হারিয়ে যাওয়া কোনো জিনিস সে নিয়ে নিচ্ছে। তাহলে এইটা কি আত্মসাৎ বা তছরূপ বলে, মিস অ্যাপ্রিপিয়েশন বলে। মোবাইল সেটের প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই উক্ত মোবাইল সেটটি বিক্রি করে দিল। তার মানে নিশ্চয়ই সে বন্ধ করে দিয়েছে বা সিম খুলে নিয়ে বিক্রি করে দিয়েছে, সিমটা ভেঙে ফেলেছে। এই ধরনের ঘটনাই তো ঘটে, তাই না? জি। কি অপরাধ করেছে? যুক্তি সহ উত্তর দেন। আচ্ছা, তাহলে 403 ধারায় কি অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ এর সংজ্ঞা দেওয়া হয়েছে। অত্র ধারার বিধান মতে কোন অস্থাবর সম্পত্তি দৈব চক্রে বা কুড়িয়ে পেয়ে, রাস্তায় পেলো না, রাস্তায় একটি মোবাইল সেট পেলো, তার মানেই তো দৈব চক্রে বা কুড়িয়ে পেলো। দৈব চক্রে মানে কি? র্যান্ডমলি। দৈব চক্রের ইংলিশ কি? র্যান্ডমলি। এখন এটা না পেয়ে বিও তো পেতে পারো, সিও পেয়ে পেতে পারো, আপনিও পেতে পারতেন, আমিও তো পেতে পারতাম, তাই না? তো যে কোনো একজন ব্যক্তি পেয়ে গেছে, এটাকে বলে র্যান্ডমলি। র্যান্ডমলি বা দৈব চক্রে পাওয়া। এখন ভাগ্যক্রমেও পাওয়া বলতে পারেন। তা কুড়িয়ে পেয়ে অসাধুভাবে, অসাধু বিষয়টা যুক্ত হবে। নিজস্ব ব্যবহারে পরিণত করাকে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বলে। সে যদি সৎ হতো তাহলে নিশ্চয়ই সেটা ফেরত দেওয়ার চেষ্টা করতো। অন্যের সম্পত্তি কেন আমি নিব? অন্যের সম্পত্তি হারিয়ে গেলে তার একটা ক্ষতি হয়ে গেল না, আমি কেন সেই মানুষটার ক্ষতি করব? আমার যদি অন্যের সম্পত্তিতে লোভ না থাকে, নিশ্চয়ই সেটা ফেরত দেওয়ার চেষ্টা করব। আপনি ফেরত দিলে কি আপনার অনেক ভালো লাগবে, আত্মার শান্তি লাগবে। আপনি কারো হারিয়ে যাওয়া জিনিস যখন ফেরত দিবেন, আপনার আত্মার শান্তি লাগবে। আজকের একটা ঘটনা বলি। আজকে চাইলে আমি 1000 টাকা এইভাবে আত্মসাৎ করতে পারতাম। আজকে একটা ঘটনা ঘটছে আমার। আমি 1000 টাকা আত্মসাৎ করতে পারতাম কিভাবে? আমি ব্যাংকের এটিএম বুথে 5000 টাকা কি করতে গেছি? উত্তোলন করতে গেছি আমার কার্ড থেকে। তো আমার কার্ড আমি প্রবেশ করেছি, ভিসা কার্ড এটিএম বুথে প্রবেশ করেছি। 5000 টাকা উইথড্রর জন্য 5000 টাকা বের হয়ে আসছে 1000 টাকার নোট। তো ওই বুথের মধ্যে অপোজিটে আবার কি আছে? সিআরএম। সিআরএম বলতে যেখানে টাকা জমা দেওয়া হয়। এখন কিছু বুথ আছে যেখানে টাকা জমা দেওয়া হয়, কিন্তু দেখেছেন কেউ? জানেন তো এই বিষয়ে? তো এক মহিলা 500 টাকার নোট অনেকগুলো জমা দিচ্ছেন। তো ওনার আবার অভিজ্ঞতা কম, বুথের যিনি স্টাফ আছেন তিনি আবার হেল্প করছেন ওনাকে। তা আমি বললাম যে আমার খুচরা টাকা দরকার, আপনি চাইলে আমার এই টাকাটা নিয়ে আপনি কি করতে পারেন? খুচরা করে দিতে পারেন, অন্তত একটা আমাকে খুচরা করে দেন। তো আমি প্রথমে 1000 টাকার একটা নোট দিয়েছি, তখন আমাকে দুইটা 500 টাকার নোট দিয়েছে। তো আমি আমি বললাম, পরে আবার বললাম যে চাইলে আপনি আমার এই সব টাকাই খুচরা করে দিতে পারেন, কারণ ওনার কাছে অনেক 500 টাকা নোট। তো মহিলা রাজি হলো। তো মহিলা একটু সহজ সরলে আমার মনে হলো, বা ওনার একটু অভিজ্ঞতা কম আছে এক্ষেত্রে, না হলে অন্যের হেল্প নিচ্ছে, স্টাফের হেল্প নিচ্ছে। তো ওই স্টাফটা আবার টাকা গুলো আমাকে দিচ্ছে, পুরো টাকা স্টাফের হাতে দিয়ে দিয়েছে। মিনিমাম 60-70 হাজার টাকা হবে। 500 টাকার কিছু নোট ছিল, 500 টাকার একটা একটা বান্ডিল ছিল, তার মানে 50,000, এবং 1000 টাকারও কিছু নোট ছিল, 60 থেকে 70 হাজার টাকা হবে। আচ্ছা, এখন আমি পরে যে 4000 টাকা দিয়েছি, পরে আমাকে আবার 5000 টাকা দিয়েছে, তার মানে আমাকে 12টা নোট দিয়েছে। আমি গুনে দেখছি 12টা হচ্ছে। গোনার পর আমি তো পাশে থেকে গুনছি, মহিলা খুব একটা তাকে দেখছে না। আমার প্রতিও বিশ্বাস মহিলার, আবার ওই ব্যাংকের স্টাফের প্রতিও বিশ্বাস, খুব সরল সরল একটা মহিলা। তো উনি, এবং অল্প বয়সী হবে, বেশি বয়স হবে না, এই কাজে অভিজ্ঞতা কম মনে হলো। এখন আমি চাইলে ওটা নিয়ে বের হয়ে চলে আসতে পারতাম, আমার মনের মধ্যে যদি অসৎ উদ্দেশ্য থাকতো। আমি পরে বললাম যে আমাকে তো বেশি টাকা দিয়েছেন, বলে হাসতে হাসতে আমি আবার কি করলাম, ওনাদের সামনে গুনলাম। গোনার পরে ওই দুইটা 500 টাকার নোট ওই স্টাফের হাতে দিয়ে 10টা 500 টাকার নোট নিয়ে বের হয়ে চলে আসলাম। তাহলে আমি যদি এইটা না ফেরত দিয়ে চলে আসতাম, তাহলে কিন্তু পরে তারা বুঝতে পারতো যে হ্যাঁ আমি নিয়ে নিয়েছি। তো এটা আমার জন্য সারা জীবন মনে থাকতো যে আমি একটা মানুষের 1000 টাকা নিয়ে ফেলেছি, যেটা আমার অন্যায় হয়েছে। হয়তোবা এটার জন্য আমার বিরুদ্ধে মামলাও করতো না, আমার আমার তো খোঁজ খবরও পেতো না, তাই না? কারণ আমাকে সে চেনে না। কিন্তু আমি মনে মনে কষ্ট পেতাম, এবং সারা জীবন আমার মনের মধ্যে জিনিসটা কাজ করতো। আর যখন আমি ফেরত দিলাম, ওই মহিলা একটা সুন্দর হাসি দিলেন। তো এটা কি একটা মনের মধ্যে যে সৎ হওয়ার যে শান্তি, সেটা। আর হাসির দিক এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমি সৎভাবে তাকে টাকাটা ফেরত দিতে পেরেছি, এটা একটা ভালো লাগা বিষয়।
আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। তার মানে সৎ থাকলে আত্মা ভালো থাকে, কাউকে কিছু কোনো কিছু দান করতে পারলেও কিন্তু আত্মা ভালো থাকে, মনে শান্তি থাকে এবং হার্ট অ্যাটাক হয় না ওই ধরনের মানুষের। তাহলে পেনাল কোডের 403 ধারার বিধান বিশ্লেষণ করলে এটি প্রতীয়মান হয় যে এ রাস্তায় মোবাইল সেটটি কুড়িয়ে পেয়ে এটির প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না করে উক্ত মোবাইল সেটটি বিক্রি করে দেওয়ার মাধ্যমে এ অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের অপরাধ করেছে। কেন বুঝলাম? কারণ একটু আগে 403 ধারায় অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের সংজ্ঞা দিয়েছি, সেটার সাথে আমাদের ঘটনা ম্যাচ করে যাচ্ছে। প্রশ্নে কি চেয়েছে? কি অপরাধ করেছে? যুক্তি সহ উত্তর দেন। আমি যুক্তি সহ উত্তর দেওয়া হয়ে গেছে, আমি চাইলে এখানে কি করতে পারি, এটার এখানে যে সাজা সেটা দিয়ে দিয়েছি, আমি সাজা না দিলেও চলবে, সাজা দেওয়াটা অপশনাল। এখন আপনাদের জন্য এই প্রশ্নটা যদি আমি আবার ক্লাস টেস্টে সাজা সহ দিয়ে দিই, বা বাংলাদেশ বার কাউন্সিলের যে প্রশ্ন সেখানে যদি সাজা সহ আসে, তাই সাজাটা একটু জেনে রাখা ভালো। উক্ত অপরাধের জন্য 403 ধারার বিধান মতে এর শাস্তি স্বরূপ অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। দেখেন এই 403 ধারাতে সংজ্ঞা, আবার 403 ধারাতে কিন্তু সাজা, 2 in 1, একটা সেকশনে ডেফিনেশন এবং পানিশমেন্ট, মনে রাখবেন। জি স্যার। এটা 404, 404 আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে মুমূর্ষ অবস্থায় মালিকের সম্পত্তি আত্মসাৎ। ঠিক আছে, সেটা একটু ভয়াবহ। এর মনিব কিছু মালামাল বিক্রি করে টাকা আনার জন্য একে পাঠাই, তাহলে মনিব বা মালিকের নাম দেওয়া নাই। তার মানে এই মালটা মনে করেন যদি বলি যে ডিম, হ্যাঁ 100 পিস ডিম একে দিল তার মালিক, যেটা বাজারে বিক্রি করে টাকা এনে আমাকে দাও। এখন তার মনিবকে বিক্রিত মালের টাকা দেয় নাই, মানে মাল বিক্রি করেছে, টাকা সে নিজে রেখে দিয়েছে। তাহলে এটা কি হলো? মাল দেওয়ার পর, মাল দিল মানে কি, একটা মালামাল দিল, আমানত দিল, এই আমানতটা এটা কি করলো, খেয়ানত করলো না চাকরটা? তাহলে আমানত খেয়ানত করলে কি হয়? বিশ্বাস ভঙ্গ করা, বিশ্বাস করে দিলাম আর সে কি করলো, বিশ্বাস ভঙ্গ করলো, তাহলে এটা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হবে। যদিও অপরাধ করে থাকে এর কৃত অপরাধের নাম এবং সর্বোচ্চ শাস্তি কি? আচ্ছা, বিশ্বাস ভঙ্গের সংজ্ঞা দেওয়া হচ্ছে 405-এ, এবং এর শাস্তিগুলো আছে 406, 7, 8। যদি কোনো নয়। চাকর বা মনিব কর্তৃক, ঠিক আছে, এ বিশ্বাস ভঙ্গ করে, সেক্ষেত্রে 406 না, আচ্ছা। ঠিক আছে, 8। এটা হবে 8। 408, ঠিক আছে। তাহলে এখানে 405-এ আমাদের সংজ্ঞা আছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের, কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে ব্যক্তি বৈধভাবে কোনো সম্পত্তি বা মালের বা অর্থের জিম্মাদারি বুঝে নাই, তার মানে মালিক তো নিজেই আইনসম্মতভাবেই সেই ডিমগুলো দিল, আমি মালকে বলতে ডিম বোঝাচ্ছে, 100 পিস ডিম দিল মনিব একে, তার মানে এটা কি বৈধভাবে আসলো না? সম্পত্তি চুরি করে তো আর নিয়ে যায়নি, বৈধভাবে ডিমটা দিল মালিক, কাকে? একে। পরবর্তীতে তা যথাযথ মালিককে ফেরত না দিয়ে নিজস্ব ব্যবহারে পরিণত করে, তবে সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে মর্মে গণ্য হবে। মালটা ফেরত দিক বা মাল বিক্রি করে টাকা ফেরত দিই, কোনোটাই তো ফেরত দেয়নি। তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলতে মূলত আমানতের খেয়ানত করাকে বোঝায়, তাই না? জি। এখানে 405 ধারার বিধান বিশ্লেষণ করে এটা বোঝা যাচ্ছে যে সে কি আমানতের খেয়ানত করেছে, মানে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। আর উক্ত অপরাধের জন্য 408 ধারার বিধান মতে, 408 কেন, ওই যে চাকর কর্তৃক বিশ্বাসভঙ্গ, তাই এর সর্বোচ্চ শাস্তি স্বরূপ অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হবে। স্যার এটা কি বাহক বা রক্ষক হিসেবে নেওয়া যেত? অবশ্যই না। বাহক বা রক্ষক বলতে আপনি মনে করেন যে একটা, যেমন আমি একটা অনলাইন অর্ডার করলাম, একটা বইটা আমাকে দিয়ে দিল, কে দিয়ে দিল? একটা কুরিয়ার, কুরিয়ারের যে ফার্স্ট স্টেট, হ্যাঁ, বা ওই যে পাঠাও, তো পাঠাও উনি কি আমার কর্মচারী? পাঠাও থেকে একজন ব্যক্তি বাইক চালিয়ে এসে আমাকে একটা প্রোডাক্ট দিয়ে গেল, তিনি কি আমার কর্মচারী? পাঠাওয়ের যে ব্যক্তিটা আমাকে মাল দিয়ে গেল, তিনি কি আমার কর্মচারী কিনা, সেটা বলেন, হ্যাঁ বা না? না স্যার। না, তিনি বাহক। এটা হচ্ছে কর্মচারীর বাহকের মধ্যে পার্থক্য। এখানে তো বলেই দিয়েছে মনিব, মনিব মানে কি, মনিব মানে কি, কাকে মনিব বলা হবে, যিনি মালিক মালিক, তাকে মনিব বলা যে হবে। মালিক। হ্যাঁ, তার মানে এখানে পার্মানেন্ট যে কর্মচারী, তার জন্য 408,
আর যে মাঝে মধ্যে বা নিয়মিত যদি আমাকে মাল দিয়ে যায় তার জন্য কি হবে? 407। 407। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। এক্স ওয়াই এর নিকট থেকে 2 লক্ষ টাকা ঋণ নেয় এবং তা 1/1/2020 তারিখের মধ্যে পরিশোধের শর্ত থাকে। এই যে ক্যাশ ক্যাশ শব্দ হচ্ছে কার জন্য? নূর মোহাম্মদ ভাইয়ের জন্য। এই কারণে এখন নূর মোহাম্মদ ভাইকে আমি মিউট করে দিচ্ছি। আমি কিন্তু ওনাকে মিউট করতাম না, নূর মোহাম্মদ ভাইকে মিউট করতে বাধ্য হলাম, কারণ আপনার ভিডিওটাই শুনতেই যখন ইউটিউবে দিব খারাপ লাগবে। তাতে তো সমস্যা হওয়ার কথা না, কারণ আপনি যখন কথা বলতে চাইবেন হাত উত্তোলন করবেন, আমি কি করে দেব? আপনাকে কথা বলার সুযোগ করে দেব। শারমিন আক্তার, লিসা আপু লাইনে আছেন, কোনো ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে না। এবং আরো একটা প্রবলেম কি, এই যে আমি হেডফোন লাগিয়ে আছি কানের সাথে, তো যখন ক্যাচ ক্যাচ শব্দ হবে ভাই, আমি তো মানুষ তাই না? আমার তো হিয়ারিং ইস্যু হবে। এর কিছুটা শব্দ হচ্ছে, এখন শারমিন আপুর আশপাশে কথা হচ্ছে। আচ্ছা, নির্ধারিত তারিখে এক্স তা পরিশোধ না করলে ওয়াই দেওয়ানি আদালতে মামলা করেন। আচ্ছা, এখানে দেওয়ানি আদালতের কথা আসছে পেনাল কোডের মধ্যে, ইন্টারেস্টিং। তিনি পাশাপাশি একটি ফৌজদারি মামলা করতে চান। আইনজীবী হিসেবে সংশ্লিষ্ট আইন ও ধারা উল্লেখে ওয়াইকে পরামর্শ দিন। আচ্ছা, একই বিষয়ে দেওয়ানি মামলা থাকলে ফৌজদারি মামলা করতে কোনো কি নাই, নিষেধ নাই, কিন্তু এক্ষেত্রে করা যাবে কিনা আমরা দেখি। আবার ফ্যাক্টটা বুঝি। ঘটনা বলছে যে এক্স ওয়াই এর নিকট থেকে 2 লক্ষ টাকা ঋণ নেয় এবং তা 1/1/2020 তারিখের মধ্যে পরিশোধের শর্ত থাকে, যে আমি ভাই 1/1/2020 জানুয়ারি মাসের 1 তারিখ 2020 সালে টাকা দিয়ে দিব, এ ধরনের একটা তারিখ দিয়ে দিল। তার মানে 6 মাস বা 1 বছর একটা সময় নিয়েছে। নির্ধারিত তারিখ থেকে এক্স তা পরিশোধ না করলে অলরেডি কি দেওয়ানি আদালতে মামলা করেছে। আচ্ছা, যে ঋণ নিল এবং ঋণ ঋণ যে নিল এটা একটা চুক্তি না? জি। আপনাকে আমি 1 জানুয়ারি 20 তারিখে টাকা দিয়ে দিব, তাহলে এটা একটা চুক্তি না? এটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে। যেহেতু সিভিল কোর্টে মামলা হয়েছে তাহলে অবশ্যই স্ট্যাম্পে লেখা। তো আমরা আলোচনা করছিলাম আইন আদালত বা লিখিত ফাইনাল টাচ নোট হতে। চলছে লিখিত যে প্রবলেমেটিক প্রশ্ন, সেগুলোর প্রশ্নোত্তর পর্ব। পেনাল কোডের 26 নম্বর প্রশ্ন হয়ে গেছে গত ক্লাসে, আজকে 27 থেকে শুরু হচ্ছে। 27, এক্স ওয়াই এর নিকট থেকে 2 লক্ষ টাকা ঋণ নেয় এবং তা 1/1/2020 তারিখের মধ্যে পরিশোধের শর্ত থাকে। নির্ধারিত জি। তারিখে এক্স তা পরিশোধ না করলে ওয়াই দেওয়ানি আদালতে মামলা করে। অলরেডি একটা সিভিল মামলা হয়ে গেছে। তিনি পাশাপাশি একটি ফৌজদারি মামলা করতে চান। আইনজীবী হিসাবে সংশ্লিষ্ট আইন ও ধারা উল্লেখে ওয়াইয়ের ওয়াইকে পরামর্শ দিন। ওয়াই এসে আপনাকে বলছে যে আমি সিভিল মামলা করেছি, আরো একটি ক্রিমিনাল মামলা করতে চাই, তো ক্রিমিনাল মামলা এক্ষেত্রে করা যাবে কিনা বা করলে লাভ হবে কিনা, এ হচ্ছে বিষয়। এখন জি। প্রাসঙ্গিক আইন আমরা 405 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা দেওয়া হয়েছে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে এখানে বিশ্বাসভঙ্গ হয়েছে কিনা। যে আমি টাকা দিলাম, সময় মতো টাকা পরিশোধ করলো না। তো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলতে যে বৈধভাবে কোনো সম্পত্তি বা মালের বা অর্থের জিম্মাদারি বুঝে নিয়ে পরবর্তীতে তা যথাযথ মালিককে ফেরত না দিয়ে নিজস্ব ব্যবহারে পরিণত করে, তবে সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে মর্মে গণ্য হয়। এই কারণে এই ধরনের মামলা আমরা 406 420 এই দুইটা সেকশন দিয়ে করে থাকি। তো 406 420-এ মামলা করার দরকার আছে কিনা বা করে লাভ হবে কিনা সেটা দেখছি। এছাড়াও পেনাল কোডের 415 ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে। অত্র ধারার বিধান মতে ইচ্ছাকৃত ও অবৈধভাবে নিজের লাভবান হবার অভিপ্রায়ে কোনো ব্যক্তি কর্তৃক ছলনা বা ছলচাতুরির মাধ্যমে প্রভাবিত বা প্ররোচিত করে অপর কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করলে তা প্রতারণা বলে গণ্য হবে। তাহলে আমরা বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার সংজ্ঞা দেখলাম। এবার ওয়াইকে পরামর্শ দিব যে আলোচ্য ঘটনায় এক্স টাকা পরিশোধ করতে অস্বীকার না করায়, প্রশ্নের মধ্যে কি কথা বলেছে যে টাকা দিব না? টাকা দিতে একটু দেরি হয়েছে তাই না? জি। টাকা দিতে দেরি হয়েছে কিন্তু টাকা দিব না এই কথা বলেনি। আর যদি টাকা দিব না এই কথা যদি না বলে তাহলে কোনো ফৌজদারি দায় সৃষ্টি হয় না। তাহলে পেনাল কোডের 405 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কিংবা 415 ধারায় প্রতারণার কোনো উপাদান বা অভিপ্রায় নেই।
কারণ সে টাকা দিব না এই কথা বলছে না, টাকা দিবে হয়তো বা দিতে দেরি হচ্ছে। হবে। আর জি। চুক্তি মোতাবেক যদি টাকা দিতে দেরি হয় বা সময়ের মধ্যে না দেয় সেক্ষেত্রে সিভিল মামলা করা যায়, কিন্তু ক্রিমিনাল মামলা হয় না যতক্ষণ না সে ডিরেক্ট বলছে, সাফ অস্বীকার করছে যে আমি টাকা দিব না। কিন্তু প্রশ্নে তো বলেনি। ফলে নির্ধারিত তারিখে এক্স উক্ত ঋণের টাকা পরিশোধ না করলে, এখানে আবার ঋণের কথা বলছে, তো ঋণের টাকার ক্ষেত্রে সাধারণত সিভিল কেসই হয়, ক্রিমিনাল কেস হয় না। কিন্তু বর্তমানে যারা এনজিওর তারা আবার কি করে, চেক নিয়ে নেয়, দিয়ে এই চেকের মামলা করে দেয়। উক্ত ক্রিমিনাল। কাজের মাধ্যমে কোনো ফৌজদারি অপরাধের সৃষ্টি হয় না। সুতরাং আইনজীবী হিসেবে ওয়াই এর জন্য আমার পরামর্শ হলো তিনি নতুন কোনো ফৌজদারি মামলা না করে উক্ত দেওয়ানি মামলার মাধ্যমে উক্ত ঋণের টাকা প্রাপ্তির চেষ্টা করবেন। হয়তোবা মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বা মামলা, সিভিল মামলা করেছে, কিছুদিনের মধ্যে টাকা দিয়েও দিতে পারে। অতএব ক্রিমিনাল মামলা করার সুযোগ নেই, বা করলেও সে মামলাটা টিকবে না। আচ্ছা, চেকের মামলা এটা কি ক্রিমিনাল না? চেকের মামলা ক্রিমিনাল মামলা। সিভিলি? চেকের মামলা ক্রিমিনাল মামলা। এই কারণেই তো ঋণ নেওয়ার পরে সিভিল মামলা করতে হয়, অনেক দেরি হয় এই কারণে। যারা ঋণ দেয় এনজিও গুলো, তারা একটা করে বা দুইটা তিনটা করে অনেক সময় চেক নিয়ে নেয়, যেন তারা ক্রিমিনাল কেস করে দ্রুত মামলার টাকা নেওয়ার চেষ্টা করতে পারে। আচ্ছা, ভালো idea। জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করবার অভিপ্রায়ে জেড বি এর ঘড়ি চুরি করে পালিয়ে যাওয়ার দৃশ্যপটের একটি চিত্র আঁকে। তার মানে ছবি এঁকে দেখাচ্ছে যে একজন আরেকজনের ঘড়ি চুরি করে পালিয়েছে। এই ছবি কে আঁকাচ্ছে? এ আঁকাচ্ছে। হ্যাঁ, তাহলে কোনো অপরাধ করেছে কিনা? যদি এই ধরনের ছবি এঁকে দেখায়, হয়তো বা কারো ঘড়ি চুরি হয়েছে, আর একজনকে চোর সাজানোর জন্য কি করেছে, ঘড়ি চুরির একটা ইঙ্গিত দৃশ্য করছে আর কি। আঁকাচ্ছে। হ্যাঁ, তো ছবি হুম। দেখে বোঝা যেতে পারে যে কে কি করেছে। তো এই ধরনের যদি কাজ করে কেউ, এটা মানহানি। যে আমার ছবি আঁকিয়েছে, এটা দেখে আমাকে মানুষ কি চোর বলতে অভিযুক্ত করছে বা চোর ভাবছে, সেক্ষেত্রে এটা কি মানহানি। তাহলে মানহানি সংজ্ঞা 499 ধারায় আছে। মানহানির সংজ্ঞা কি বলা হচ্ছে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা নষ্ট হবে মর্মে অবগত হয়ে বা জেনে শুনে কথিত বা পাঠের জন্য লিখিত বা চিহ্ন কিংবা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে, যেমন এই যে দৃশ্য আঁকালো, এই দৃশ্যের জি। মাধ্যমে যার দৃশ্য আঁকালো, যাকে চোর তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তার মান সম্মান চলে যাচ্ছে না? জি। কোনো কার্য করে অবশ্যই। তবে তা মানহানি বলে গণ্য হবে। তাহলে অবশ্যই কি মানহানি করেছে। ঠিক আছে, তাহলে মানহানি। এই ঘটনায় 499 ধারা এবং আলোচ্য ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারছি, জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করবার অভিপ্রায়ে জেড বি এর ঘড়ি চুরি করে পালিয়ে যাওয়ার দৃশ্যপটের একটি চিত্র আঁকার মাধ্যমে এ মানহানি এর অপরাধ করেছে। আর মানহানির এর অপরাধ করলে উক্ত অপরাধের জন্য 500 ধারার বিধান মতে 499 সংজ্ঞা এবং 500 ধারায় আছে সাজা। এর শাস্তি। অনুরোধ 2 বছর জি। বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। মানহানির যতগুলো সেকশন আছে সবগুলোতেই এই 2 বছরের বিনাশ্রম কারাদণ্ডের কথাই বলা হচ্ছে। আচ্ছা, আমাদের আমাদের যে পরীক্ষাটা আসছিল, যে এমসিকিউ, যে 2 বছর সশ্রম না বিনাশ্রম কারাদণ্ড, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসছিল। এমসিকিউ আসছিল 12 তারিখের। হ্যাঁ, রাশিদা হুম। আপু বলেন। স্যার, এখানে যদি সত্যি সত্যি যদি কারো ঘড়ি চুরি হতো, এবং সেক্ষেত্রে কি সে পারতো না এই যে দৃশ্যপটটা আঁকার যে বিষয়টা ছিল সেটা কি সে পারতো না? এখানে দেখেন, হ্যাঁ সত্যি সত্যি তখন মানহানি হতো না। মানহানির যে 499 ধারায় সংজ্ঞা আছে, 10টা আবার কি আছে, ব্যতিক্রম আছে। তো ওই জি 10টা স্যার। ব্যতিক্রম যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন। যখন সে সত্যি ঘটনার কোনো চিত্র আঁকাবে, সেটা তো একটা এভিডেন্স হয়ে গেল, তখন তার মানহানি হবে না। মানে চোরকে চোর বললে মানহানি হয় না, বা গীবতও জি হয় স্যার। না। কিন্তু যখন ভালো মানুষকে আপনি তার মিথ্যা গান গাইবেন ধর্ম মতে, সেটা গীবত, তাই না? জি। আর জি। এখানে মানহানি। আচ্ছা দেখেন, প্রশ্ন আবারটা পড়ি। জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে জেড বি এর ঘড়ি চুরি করে পালিয়ে যাওয়ার দৃশ্যপটের একটি ছবি আঁকে। এখানে প্রশ্নে কোথাও কি বলেছে যে ঘড়ি চুরি করেছে? না স্যার। কোথাও কিন্তু বলা নাই যে ঘড়ি চুরি চুরি করেছে। করেছে মর্মে, ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করবার অভিপ্রায়ে, অভিপ্রায়। তার মানে উদ্দেশ্য এর হচ্ছে খারাপ উদ্দেশ্য। এর উদ্দেশ্যই খারাপ, যে একটা মানুষকে চোর সাজাবে। বুঝতে পেরেছেন? হুম, প্রশ্ন তো হুম। শুরুই হচ্ছে যে এ এর অভিপ্রায় কি, ইন্টেনশন কি, ওই বিশ্বাস করাবার অভিপ্রায়ে। তার মানে এখানে
এই কথার মধ্যে একটা প্যাচ আছে যে হ্যাঁ, এ হচ্ছে কি ইচ্ছাকৃতভাবে একটা নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করছে। বুঝতে পেরেছেন? হচ্ছে। জি স্যার। প্রশ্নে কোথাও বলেনি যে ঘড়ি চুরি করেছে, ঘড়ি চুরি হয়েছে কিনা এটাও বলা নেই। বুঝতে পেরেছেন? এ মানে হয়তো বা নিজে, অভিপ্রায়ে কথাটা আছে, বিশ্বাস হ্যাঁ করার অভিপ্রায়। হ্যাঁ, বিশ্বাস করাবার অভিপ্রায় মানে অন্যদেরকে বিশ্বাস করাবে, যার ঘড়ি চুরি হয়েছে তাকে বিশ্বাস করাবে, বা যারা উপস্থিত আছে সবাইকে বিশ্বাস করাবে। এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? আমরা মান নষ্ট করবো এটাই। হ্যাঁ, মানহানি। আর আদালতে সেটা যদি আবার দাখিল করে তাহলে আবার কি হবে? সেটা হবে হচ্ছে ফেব্রিকেশন, অর্থাৎ সাক্ষ্য তৈরিকরণ। একশো বিকে একশো দিয়েছে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত থাকার অভিপ্রায়ে বিয়ের বাড়ি পুড়িয়ে দিবে মর্মে এ বিকে হুমকি প্রদান করে। এখানে আমরা কয়েকটা জিনিস দেখছি, যে বিরত থাকতে অভিপ্রায়ে বাড়ি পুড়িয়ে দিবে, আর আরেকটা কি হুমকি। তাহলে ঘটনাটা কি ঘটলো? বাড়ি পুড়িয়ে দিবে মর্মে হুমকি দিচ্ছে। তাহলে হুমকি দিল, বাড়ি কি পুড়িয়ে দিয়েছে? না। তাহলে বাড়ি পুড়িয়ে দেওয়ার কোনো অপরাধ ঘটেনি। তাহলে হুমকি দেওয়ার অপরাধ ঘটেছে। তা পেনাল কোডে হুমকিকে কি বলে? ভয় প্রদর্শন, তাই না? ভীতি প্রদর্শন। দিচ্ছে। 503 আছে অপরাধমূলক ভীতি প্রদর্শন। কোনো কার্য করতে বাধ্য করা, যেমন একটা সিভিল মামলা করা হয়েছে, এই সিভিল মামলা যেন করে মামলাটা পরিচালনা করতে না পারে। হ্যাঁ, এই কারণে তাকে কি বিরত থাকতে কি হুমকি দিচ্ছে যে এই মামলায় যদি তুমি দাঁড়াও তাহলে তোমার বাড়ি পুড়িয়ে দিব, এভাবে হুমকি দিচ্ছে। তাহলে ঘটনা ঘটাচ্ছে কি? হুমকিটা দিচ্ছে। ঘটনা ঘটছে হুমকি দেওয়ার বিষয়টা। এর পেছনে দুইটা বিষয়, ভয় দেখাচ্ছে। যে ওই মামলাটা পরিচালনা করলে বাড়ি পুড়িয়ে দিবে, এটা ভয় দেখানো এক কথায়। কোনো কার্য করা হতে বিরত রাখার অভিপ্রায়, তাহলে কার্য করাও যে মামলা পরিচালনা যেন না করে তাই বিরত রাখতে, প্রেশার সৃষ্টি করা এক কথায়। কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তিকে তার দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি করার উদ্দেশ্যে আতঙ্কিত করাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন বলে। ব্যাখ্যা হচ্ছে মৃত ব্যক্তির সুনামের প্রতি যদি হুমকি প্রদানও হয়, কোনো ব্যক্তির স্বার্থের সাথে সম্পর্কিত হলে তাও কিন্তু অপরাধমূলক ভীতি প্রদর্শন হবে। এই ব্যাখ্যাটা দেওয়া জরুরি না, যখন মৃত ব্যক্তির গল্প থাকবে প্রশ্নের মধ্যে তখন এই ব্যাখ্যাটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? এই প্রশ্নে আচ্ছা, দিলেও এটা হবে, না কিরকম দিলেও হবে। মৃত ব্যক্তি শুনলাম স্বার্থের সাথে সম্পর্কিত, মৃত ব্যক্তি তো মারাই গিয়েছে, হুম, তো মানহানি হবে না? মানহানি তো, মানহানি তো মৃত ব্যক্তির সুনামের সাথে হুমকি। এখন আপনাকে বলছে হ্যাঁ। যে আপনাকে একটা ব্যক্তি ফোন দিয়ে বলছে আমাকে 2 লাখ টাকা দেন, না হলে আপনার এক মৃত আত্মীয়র বিরুদ্ধে আমি কি দুর্নাম ছড়িয়ে দিব। তাহলে এটা কি ব্ল্যাকমেল করা হচ্ছে না, মানে হুমকি দেওয়া হচ্ছে না? জি। তাহলে এখানে মৃত ব্যক্তির সুনামের প্রতি হুমকি। তার একজন মনে করেন যে ব্যক্তি মারা গেছে, মৃত ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ হলে তার পরিবারের লোকজন কষ্ট পাবে না? জি। তার মানে এটা এক ধরনের ব্ল্যাকমেল, তার মানে এটা কি ভীতি প্রদর্শন। তাহলে এখানে অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে, আর উক্ত অপরাধের জন্য 506 ধারার বিধান মতে এর 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এখানে প্রশ্নে শাস্তির কথাও কিন্তু চেয়েছে, প্রথমে কি অপরাধ তারপরে কি শাস্তি, দুইটাই দিতে হবে, শাস্তিও দিতে হবে। ক, 506। তলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তল পেটে লাথি দেয়, ফলে এর তাৎক্ষণিক মৃত্যু ঘটে। অনেক সময় তল পেটে লাথি দিলে মানুষ মারা যায়, বিশেষ করে মহিলাদের সমস্যা বেশি হয়। তো এখানে এই এর মধ্যে এই যে ভিকটিম, তিনি যে মহিলা না সেটা তো আর বলা নাই, পুরুষরাও মারা যেতে পারে, কারণ তল পেটে কি থাকে, কিডনি থাকে, তাই না? গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ থাকে। তাহলে কিডনিতে আঘাত হ্যাঁ। লাগলে মারা যেতে পারে, আর মহিলাদের জরায়ু থাকে সেখানে আঘাত লাগলে মারা যেতে পারে। এছাড়াও মূত্রথলি আছে, সেখানে আঘাত লেগে মূত্রথলি ফেটে গেলেও মানুষ মারা যাবে। ক, কি এটা কোন একদম ঠিক অপরাধ করেছে, বলেছেন। এরূপ অপরাধের সর্বোচ্চ শাস্তি কি? তাহলে এটা আমরা 300 ধারায় দেখবো যে 1 নং ব্যতিক্রমের বিধান মতে এখানে দেখেন, কথা কাটাকাটির এক পর্যায়ে কথা কাটাকাটি করে কি ঝগড়া হয়েছে, তাই না? জি। তার মানে রেগে গেছে। তাহলে গুরুতর আকস্মিক উত্তেজনা অর্থাৎ গ্র্যাভ অ্যান্ড সাডেন প্রভোকেশন এর ফলে উত্তেজনা প্রদানকারী বা ভুলক্রমে অন্য ব্যক্তিকে হত্যা করলে তা খুন নয়, তবে অপরাধমূলক নরহত্যা হবে, অর্থাৎ আচ্ছা। কালপেবল হোমিসাইড হবে। তাহলে এটা কালপেবল হোমিসাইড হয়েছে। যদি জি। এমনিতে কথা কাটাকাটি ছাড়া কোনো যদি রাগান্বিত
উত্তেজিত হয়ে ছাড়া যদি এই কাজটা করে মানুষকে মেরে ফেলতো তাহলে এটা খুন হতো। কিন্তু যেহেতু রাগের বশে মেরেছে, ঠান্ডা মাথায় মারেনি, গরম মাথায়, মাথা গরম হয়ে গেছিল তাই রাগ করে মেরে দিয়েছে, তাই এটা কি হবে? নরহত্যা হবে। আর শাস্তি কোন ভুলবশত। ধারায় হবে? 304 ধারায়, 302 ধারায় হবে না, 304 ধারায়। অপরাধমূলক বা নিন্দনীয় নরহত্যার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনধিক 10 বছর যে কোনো বর্ণনার কারাদণ্ড ও সেই সাথে অর্থদণ্ড। তার মানে এই আসামির অপরাধ প্রমাণিত হলে অবশ্যই তার কি হতে পারে? এই 304 ধারায় শাস্তি হবে। জ নামক একজন ম্যাজিস্ট্রেটের সামনে ক সাক্ষী হিসেবে উপস্থিত হয়। তাহলে তাহলে এখানে জ হচ্ছে ম্যাজিস্ট্রেট আর ক হচ্ছে শাস্তি, এই সাক্ষী। হ্যাঁ, বলেন রাশিদা। স্যার উপরে তাহলে এই ব্যতিক মানে নরহত্যা যদি হয়ে থাকে তাহলে তো সেটা উদাহরণটা এখানে উল্লেখ আছে, তাহলে কি ওই ধারাটা উল্লেখ করতে হবে এখানে, মানে 299 ধারাটা? এখানে 300 ধারা, 299 ধারার দরকার নেই। 300 ধারা উল্লেখ করলে হবে। 300 ধারার 1 নম্বর ব্যতিক্রমের মধ্যে পড়ছে এটা, যে কথা জি কাটাকাটি এক পর্যায়ে রাগান্বিত হয়ে যেহেতু কাজটি করেছে। বুঝতে পেরেছেন? এখানে 1 নম্বর ব্যতিক্রম। জি। আবার এটা আপনি কি 5 নম্বর ব্যতিক্রমও বলতে পারেন, 1-5 কাছাকাছি। 299 ধারা উল্লেখ করার দরকার নেই, 300 ধারাই এনাফ। আচ্ছা জি স্যার। আপনার নয়েজ না হলে লাইনে থাকেন। তাহলে এখানে একজন ম্যাজিস্ট্রেটের সামনে একজন সাক্ষী উপস্থিত হয়, যা বলে যে ক এর সাক্ষ্যের একটি শব্দেও সে বিশ্বাস করে না। ম্যাজিস্ট্রেট বলছে, আপনি কি এগুলো সাক্ষী দিচ্ছেন? আপনার তো একটা কথাও কি সঠিক না। আপনি একেবারে মিথ্যা কথা বলছেন এবং আপনি একজন মিথ্যা সাক্ষ্য প্রদানকারী, আপনি একদম মিথ্যক, সঠিক কথা বলছেন না, সাক্ষ্য গোপন করছেন। তাহলে এই কথা শুনে এই ক যে সাক্ষী দিতে আসছিল খেপে গেছে। উত্তেজিত হয়ে, তার কাছে হয়তো বা কোনো অস্ত্র ছিল, সে কি করেছে, গুলি করে, মনে করেন যে ক হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং জকে হত্যা করে। ক কি ধরনের অপরাধ করেছে দেখেন। ঘটনাটা মোটামুটি একই, ওপরেও কিন্তু ওই রাগান্বিত হয়ে একজন ব্যক্তিকে কালপেবল হয়েছে। আঘাত করে মেরে ফেললো, কিন্তু ওখানে কালপেবল হোমিসাইড। কিন্তু এখানে ম্যাজিস্ট্রেটকে মেরেছে। ম্যাজিস্ট্রেটকে যদি মারে, পুলিশকে যদি মারে, পুলিশ বা ম্যাজিস্ট্রেট তাদের অন ডিউটিতে, তারা কিন্তু হুম। সরকারি কর্মকর্তা কর্মচারী, অন ডিউটিতে থাকা অবস্থায় তাদের ডিউটির কোনো কাজ করাকালীন যদি কেউ উত্তেজিত হয়ে তাদেরকে খুন করে, তাহলে 1 নং যে ব্যতিক্রম আছে, 1 নং ব্যতিক্রমের মধ্যে আবার 3টা শর্ত আছে। 3টা শর্তের মধ্যে জি। ম্যাজিস্ট্রেট, পুলিশ এদেরকে আঘাত করা যাবে না। বা আদালতে দাঁড়িয়ে আমি জেরা করছি কাউকে, আমাকে যদি মেরে ফেলে তাহলে এটা খুন হবে। তার মানে আইনানুগ কাজ অবস্থায়, অন ডিউটি অবস্থায় যদি, আমি যেমন আদালতে দাঁড়িয়ে তো আমার কি আইনের কাজই করছি, তাই না? সেক্ষেত্রে জি। সেটা কালপেবল হোমিসাইড না, সেটা আবার খুনই হবে। তাহলে এখানে 1 নং ব্যতিক্রমের বিধান মতে এখানে আমরা জানি যে কি হবে, উত্তেজনা মতে। আবার এই যে একটু আগে 300 ধারার 1 নং ব্যতিক্রম পড়লাম, যে উত্তেজিত হয়ে যদি কাউকে খুন করে সেটা খুন নয়, সেটা নরহত্যা। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে। আবার অত্র বিধানের 2য় শর্ত মতে 1 নং 300 ধারার 1 নং ব্যতিক্রমের আবার 2-3টা শর্ত আছে। 2য় শর্ত মতে কি বলা হচ্ছে? আকস্মিক উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে প্রদত্ত হলে, তাহলে ম্যাজিস্ট্রেট বলছে আপনি কি সাক্ষ্য দিচ্ছেন, এটা তো আপনি মিথ্যা কথা বলছেন। তাহলে ম্যাজিস্ট্রেট তো তার ডিউটি পালন করছিলেন, তাই না? এটা জি হচ্ছে স্যার। আইনানুগ কাজের মাধ্যমে এই কথাটা বলেছে। এখন এই কথায় যদি কোনো সাক্ষী উত্তেজিত হয়ে যায়, সেক্ষেত্রে এটা ম্যাজিস্ট্রেটের কোনো দোষ নাই, দোষ হচ্ছে সাক্ষীর। কেন সে উত্তেজিত হয়ে গেল মিথ্যা সাক্ষী দেওয়ার পরেও? সে নম্র ভদ্রভাবে ম্যাজিস্ট্রেটকে বলতে পারতো যে না, আমি সঠিক সাক্ষী দিচ্ছি। তাই বলে সে উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটকে মেরে ফেলবে, এটা তো কাম্য নয়। তাহলে উক্ত আকস্মিক উত্তেজনার ফলে উত্তেজনা প্রদানকারীকে হত্যা করা হলে তা খুন হিসেবে গণ্য হবে। তাহলে ম্যাজিস্ট্রেটকে যে হত্যা করলে এই হত্যার কালপেবল হোমিসাইড না, এটা খুন। কিন্তু আগের ক খ বলছিল, সেখানে ম্যাজিস্ট্রেট বা পুলিশ কিছুই বলেনি। এই কারণে ধরে নিতে হবে ও দুইটাই সাধারণ ব্যক্তি, তাই সেখানে কালপেবল হোমিসাইড। 1 নং ব্যতিক্রম কাজে লাগবে। আর এখানে 1 নং ব্যতিক্রমের ভেতরে প্রবেশ করেও সেটা 2 নং শর্ত পূরণ করতে না পারে, সেটা জি, আবার 1 নং ব্যতিক্রম ব্যতিক্রম থেকে ব্যতিক্রম বাইরে ঘটে। চলে গেল। তার মানে এটা খুন হয়ে গেল। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা খুন হয়ে গেল। এরপরে 32, ক খকে এই নিশ্চয়তায় 20 লক্ষ টাকা প্রদানের জন্য উৎসাহিত করে যে ওই টাকা দিয়ে ক 20টি সিএনজি এবং 20টি এনওসি ও ভিসা সংগ্রহ করে দিবে। তার মানে তুমি আমাকে 20 লাখ টাকা দাও,
বা আপনি আমাকে 20 লাখ টাকা দেন, আপনাকে আমি কি করে দেবো, এনওসি দেবো এবং ভিসা সংগ্রহ করে দেবো। সেক্ষেত্রে বিদেশে যে কি করতে পারবে, চাকরি করতে পারবে। বিদেশে পাঠানোর জন্য মানুষ এভাবে ফাঁকি দিয়ে টাকা নেয় না। জি ম্যাম। কিন্তু জি ক স্যার। উক্ত প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয় এবং খ এর নিকট থেকে কোনো টাকা নেওয়ার বিষয়টি চূড়ান্তভাবে অস্বীকার করে, বলে যে না, আমি তোমার থেকে কোনো টাকাই নিইনি। তার মানে 20 লাখ টাকা নিলেও ফাঁকি দিয়ে মানে খুব ছলচাতুরি করে 20 লাখ টাকা নিল। নেওয়ার পরে যা করে দেওয়ার কথা ছিল, ভিসা এবং এনওসি, কিছুই করে দিতে পারলো না। পরে আবার বলছে তোমার থেকে তো টাকাই নিইনি, কিসের টাকা চাচ্ছ। তাহলে এখানে পেনাল কোডের 420 ধারায় অপরাধ করেছে, প্রতারণা করেছে, তাই না, চিটিং করেছে। 420 ধারার সঙ্গে কি বলা হচ্ছে, প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করার জন্য যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অসাধুভাবে পরিচিত করে। তার মানে একজন দালাল এসে একজনকে বলছে যে ভাই, তুমি আমাকে 20 লাখ টাকা দাও, তোমাকে আমি এই দেশে পাঠাবো, এই দেশে পাঠাবো, তোমার মাসে 2 লাখ টাকা ইনকাম হবে। অনেক লোভ দেখালো, তাই না, লোভ দেখিয়ে 20 লক্ষ টাকা হাতিয়ে নিল। এটা কি ডিরেক্ট প্রতারণা। তো এখানে প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে হচ্ছে 415-তে। প্রতারণা আর 420-এর মধ্যে একটু পার্থক্য হচ্ছে, 420-এ হচ্ছে অর্থের লেনদেনটা হবে, বুঝতে পেরেছেন, তাহলে 420 হয়ে যায়। তবে উক্ত কাজের জন্য অভিযুক্ত ব্যক্তি অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ডে দণ্ডিত হবেন। ঠিক আছে, এই হচ্ছে 420-এর সংজ্ঞা। তো 420-এর সাথে কিন্তু মিলে যায়। হ্যাঁ, মিলে যাওয়ার কারণে 420 ধারায় প্রতারণা এবং সম্পত্তি সমর্পণে অপরাধ করেছে বোঝাই যাচ্ছে, কারণ সে পরে আবার টাকা দিতে অস্বীকার করায় কিন্তু ফৌজদারি দায়ও সৃষ্টি হয়ে গেল। তো এটা যদি প্রমাণ হয় তার বিরুদ্ধে, সে 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ডেও দণ্ডিত হবে। বুঝতে পারলেন। এই ধরনের মামলায় সাধারণত জি স্যার। মামলা করার পরে ওই টাকা যদি নিয়ে থাকে আপোস করে ফেলে, যে ঠিক আছে আপনাকে টাকা আমি ফেরত দিব। হ্যাঁ, তানে অপু বলেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এখানে 406 হলো না কেন? এখানে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে না, টাকা নিয়েছে কিন্তু দেয়নি, আবার অস্বীকারও করেছে। এখানে এখানে ক খকে এই নিশ্চয়তায় 20 লক্ষ টাকা প্রদানের জন্য উৎসাহিত করে, যে এই যে উৎসাহিত করার অর্থ কি, প্ররোচিত করেছে, বুঝতে পারলেন। 420 ঠিক আছে বলেছে, কিন্তু হ্যাঁ, চারশো আমাকে ছয় হওয়ার আমাকে কথা ছিল আমাকে না শেষ কি? করতে দেন। আমাকে শেষ করতে দেন, আপনার প্রশ্ন করেছেন, উত্তর দিচ্ছে। এখানে উৎসাহিত করেছে এর অর্থ কি, প্ররোচিত করেছে। উৎসাহিত করার অর্থ কি, এখানে প্ররোচিত করেছে। তাহলে প্ররোচিত জি। করেছে বলে কিন্তু টাকা দিয়েছে। তাহলে টাকাটা বিশ্বাস করে দেয়নি, প্ররোচনায় প্রভাবিত হয়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। টাকাটা বিশ্বাস করে দেয়নি, প্ররোচনায় প্রভাবিত হয়ে দিয়েছে। আর 406 কখন আসে, 406 কখন আসে, যখন বিশ্বাসের কথা আসে। বিশ্বাস কাকে করব, যার সাথে আমার পূর্ব পরিচয় আছে, দীর্ঘদিনের সম্পর্ক আছে, তখন আমি বিশ্বাসের বিষয়টা আসবে। তাহলে খয়ের সাথে যে একটা সম্পর্ক আছে পূর্ব থেকে, এ ধরনের কোনো সম্পর্কের কথা কিন্তু এখানে বলা নাই। জাস্ট উৎসাহ দিয়েছে। উৎসাহ মানে যখন যারা প্রতারণা করে, তারা অল্প দিনের পরিচয় হয়, 2-3 মাসের মধ্যে একটা পরিচয় তৈরি করে, ভালো সম্পর্ক তৈরি করে, করার পরে প্রতারণা করে ভেঙে চলে যায়। তো 406 420-এর যে মামলা একসাথে করা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় 406 টিকে না। কি কারণে, যদি বিশ্বাসটা প্রমাণ করতে না পারা যায়। তো বিশ্বাসটা বিশ্বাসটা তখন হবে যখন দুইজনের মধ্যে পরিচয় হবে বা আত্মীয়দের মধ্যে যখন কোনো কিছু হবে এরকম। আর 420 কখন প্রতারণা, যখন অপরাধী প্রথম থেকেই প্রতারণার উদ্দেশ্য থাকবে, মানে ডিসিপশন ইনিশিয়ালি, শুরুতেই যদি প্রতারণার উদ্দেশ্য থাকে তাহলে সেটা প্রতারণা হবে। এখানে দেখে বোঝাই যাচ্ছে যে শেষে আবার সে তোমার তো কোনো টাকাই নিইনি, এটা আবার অস্বীকার করছে। তার মানে সে একেবারে পাক্কা প্রতারক। না হলে সে টাকা দিতে অস্বীকার করবে কেন। আর বিশ্বাসভঙ্গ হলে কি করবে, যে হ্যাঁ টাকা নিয়েছে, হয়তো বা তালবাহানা করবে। ঠিক আছে, এ ধরনের জি বিষয়, জি স্যার। অথবা তার নিজস্ব লোকে এই কাজটা করবে। তো এখানে খয়ের মধ্যে যেহেতু কোনো সম্পর্ক উল্লেখ করা নাই, তাই আমরা শুধু 420-এ উল্লেখ করব। বাস্তবে এই ধরনের মামলা আমরা 406 420-এ করলেও 406 আর চার্জ গঠন হয় না, 406টা বাতিল হয়ে যায়। 406 কেন আমরা মামলায় দিই, আমরা অ্যাডভোকেটরা 406 মামলায় দেওয়ার কারণ হচ্ছে 420 ধারা হচ্ছে বেলেবল সেকশন। 420 ধারায় যতই কোটি কোটি টাকার প্রতারণা করলেও দাঁড়ালেই মামলায় জামিন হয়ে যাবে। কিন্তু 406 ধারা হচ্ছে ও, নন বেলেবল সেকশন। এই 406-এর কারণে জামিনে ঝামেলা হয়, প্রথম দিকে আপোষ হয়ে যায় মামলায়। যেমন কিছুদিন আগে এই
বিদেশ পাঠাবো বলে আমার মক্কেলের কাছ থেকে 4 লক্ষ টাকা নিয়েছে, টাকা দেয়নি। এসে জামিন নিল, এখন জামিনে দাঁড়িয়ে বললো যে হ্যাঁ আমি টাকা নিয়েছি, আমি স্বীকার করছি, তো আমি বিদেশে পাঠিয়েও ছিলাম, কিন্তু বিদেশ থেকে আমার মক্কেল চলে আসছে। কেন চলে আসছে সেটা আগামী সপ্তাহে ডেট আছে, ডেটে আমার মক্কেল যদি এটা প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমাকে কোনো ভিসা, সঠিক ভিসা দেয়নি বা ফ্রি ভিসা দিয়েছে, বা আহ, কাজের ভিসা দেয়নি, ট্যুরিস্ট ভিসা দিয়েছে 3 মাসের ভিসা, এবং আকামা, আকামা মানে ভিসাটা এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে সেটা নবায়ন করে দেয়নি, এটা যদি আমরা প্রমাণ করতে পারি আমার মক্কেল সহ কাগজপত্র দিয়ে, তাহলে কিন্তু সে টাকা দিতে বাধ্য। এই কারণে আমরা 406 দিয়েছি, বুঝতে পেরেছেন? কিন্তু এই মামলায় যদি হুম, আলটিমেটলি আপোষ না হয়, সেক্ষেত্রে এই মামলা চার্জ গঠনের সময় শুধুমাত্র 420 আসবে, 406-এর উপাদান এখানে নাই। কিন্তু আমরা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বাদীপক্ষে 406 প্রবেশ করাই দিই। বুঝতে পারলাম? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে 420 আসতে হলে প্রথম থেকে প্রতারণার বিষয়টা থাকতে হবে, এবং তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক থাকে না। তার মানে এখানে বিশ্বাসের বিষয় থাকে না, বরং প্রতারকের প্রতারণার প্রভাবে টাকাটা দেয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। ক, উচ্চ বেতনের চাকরি দিয়ে বিদেশে পাঠানোর কথা বলে খকে 5 লক্ষ টাকা দিতে কি বলে? প্রলুব্ধ করে। প্রলুব্ধ করা মানে কি? প্ররোচনা করলো। প্ররোচিত শেষ করা। পর্যন্ত খকে বিদেশ পাঠায় না এবং টাকার নেওয়ার কথাও অস্বীকার করে। সেম প্রশ্ন, 32 আর 33 একই, 420-এ উত্তর করলেই হবে। ঠিক আছে? সৈনিক, সৈনিক বলতে ফোর্স, আর্মি, নেভি এ ধরনের। এক্স তার ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তার আইনানুগ আদেশক্রমে জনতার বা জনতা বলতে মব ওপর গুলি ছড়ায়। 10-20 জন লোক এক জায়গায় ঝামেলা করছে, সেখানে তার বস বলল গুলি করো, গুলি করে দিয়েছে সৈনিক। তাহলে এক্স এর ফৌজদারি দায় নিরূপণ করুন। আমরা যদি পেনাল কোডের 76 ধারার বিধান পড়ি, তাহলে সরল বিশ্বাসে আইনত বাধ্য ভেবে বা ভুল ধারণাবশতকৃত কার্য অপরাধ নয়। এখন এক্স দাঁড়িয়ে আছে এক জায়গায়, আনলফুল অ্যাসেম্বলি হয়েছে, দাঙ্গা সৃষ্টি হয়ে গেছে, এখন বস ফোন করে বলল বা ওয়্যারলেসে বলল গুলি ছোড়ো, এখন এক্স তার বসের কথা মতো গুলি ছুড়েছে, এক্স এর কি কোনো এখানে দোষ আছে? দোষ যদি না। থেকে থাকে তার বসের দোষ। এখন জি। যদি গুলি ছোড়ার কারণে দু একজন মারাও যায়, আহতও হয়, তারপরেও কিন্তু এক্স এর কোনো দোষ এখানে নাই। ঠিক আছে? তাই এখানে 76 ধারায় এক্স বলবে আমি কি সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ছি, অতএব আমাকে মাফ করেন, যদি অপরাধ হয়ে থাকে আমার বসের হয়েছে। ঠিক আছে, তাহলে এক্স এর কোনো অপরাধ হবে না। 76 ধারায় সাধারণ ব্যতিক্রম। এক্স যথেষ্ট সতর্কতা অবলম্বনে, তাহলে প্রথমে কি একটা শব্দ আছে? যথেষ্ট যথেষ্ট সতর্কতা। সতর্কতা। একটি কুড়াল দিয়ে কাজ করার সময় হঠাৎ কুড়ালটির বাট হতে খুলে নিকটে দাঁড়িয়ে থাকা, নিকটে ওয়াইকে নিহত করে। তার মানে কুড়াল দিয়ে যখন এভাবে কাজ করা হয়, মনে করেন এটা একটা কুড়াল, একটা কলম যদিও, এটা হাতে দিয়ে যখন খুলে কাজ করা হবে, তো এখানে হেডটাকে আমরা এটার নিচের অংশটা কাঠের হাতল, আর ওপরের এই হেডটাকে মনে করি কি, এটা হচ্ছে লোহার অংশ, যেটা কি শার্প থাকে, তাই না? যেটা দিয়ে কাঠকে চেরা হয়। তো এটা দিয়ে যদি মারতে মারতে এই হেডটা খুলে যে কাউকে লাগে দ্রুত গতিতে গিয়ে, তাহলে একটা গুরুত্বপূর্ণ অংশে লাগলে কিন্তু সে মানুষ মারা যাবে, মারা যাবে না? তো জি। প্রথমে যেহেতু যথেষ্ট সতর্কতা বোঝানো হচ্ছে, তার মানে কি সরল বিশ্বাস তার আছে। তাই 80 ধারার যে ব্যতিক্রম, হ্যাঁ, এই ব্যতিক্রম অনুসারে সে কি পাবে? ছাড় পেয়ে যাবে। তার মানে সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে। এক্ষেত্রে ওয়াইকে হত্যার কোনো অভিপ্রায় এক্স এর ছিল না, এই কারণে এটা দুর্ঘটনাবশত আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হয়েছে, তাই কোনো অপরাধী হবে না। অপরাধ। ঠিক আছে? জি। 80 ধারায় সাধারণ ব্যতিক্রমের সুবিধা ভোগ করবে। আর যদি এখানে যথেষ্ট সতর্কতা ছাড়া যদি থাকতো, এখানে যথেষ্ট সতর্কতা ব্যতীত যদি থাকতো, তাহলে কিন্তু খুন হয়ে যেত। বুঝতে পারলেন? তাহলে কি কাল হ্যাঁ, সেটা খুন হয়ে যেতে পারতো, কিংবা এখানে অবহেলামূলক ভাবে খুন, যেটা কোথায় আছে? আহ, 300 চার 304-এর কতে আছে, মতে আছে। অবহেলামূলক ভাবে খুন, যেটা আপনাদের এমসিকিউ আসছিল। ঠিক আছে? আর যদি ইচ্ছাকৃতভাবে সেটা যদি করে, যে ইচ্ছাকৃতভাবে কুড়ালের সামনের অংশটা ঢিলা করে রাখলো, এবং এমন ভাবে সে কুড়ালটা আঘাত করছে যেন সেটা বের হয়ে যে কাউকে লাগে। বুঝতে পেরেছেন? তাহলে খুব হবে।
তাহলে এটা খুন হবে, কারণ একদম তার তার মধ্যে 300 ধারা ইন্টেনশন হবে। আছে, ওয়াইকে মারার তার মধ্যে ইচ্ছা আছে। এটা যদি প্রমাণ করতে পারে প্রসিকিউশন, তাহলে সেটা খুন হবে এবং তার সাজা হবে। ঠিক আছে। এক্স জি একটি স্যার। কুড়াল নিয়ে কাজ করা অবস্থায় কুড়ালের মাথা উড়ে গিয়ে এবং পাশে দাঁড়ানো এক ব্যক্তি নিহত হয়। এক্স এর পক্ষ থেকে যথাযথ সতর্কতার কোনো অভাব ছিল না। এখানে কি লেখা আছে? এখানে কি লেখা আছে? সতর্কতা যথাযথ সতর্কতার কোনো অভাব ছিল না। এর অর্থ কি? সতর্কতা ছিল কি ছিল না বলেন? ছিল স্যার। ছিল। তার মানে ছিল স্যার। 35 নম্বর প্রশ্নে 80 ধারা দিয়ে উত্তর করলাম, এটাও কিন্তু ওই 80 ধারা দিয়ে উত্তর হবে। তার মানে 35 নং প্রশ্নের উত্তর দেখুন, লিখে দিলে আপনি আশা করি বুঝতে পারছেন যে কি উত্তর হবে, তাই না? তার মানে এখানে জি। এক্স এর কোনো সমস্যা হবে না। জেড ব্যথার কষ্ট নিয়ে একজন সার্জনের নিকট এলো। তিনি, যে পেটে খুব ব্যথা, অনেক সময় অ্যাপেন্ডিক্স এই ধরনের ব্যথা ওঠে না, তো অ্যাপেন্ডিক্স যদি খুব হ্যাঁ। তীব্র ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে কি করা লাগে? অপারেশন করে একটু নাড়ির একটা অংশ কেটে ফেলে দিতে হয়, তাই না? জি। অস্ত্রোপচারের ফলে, অস্ত্রোপচার মানে কি? অপারেশন করা, অপারেশন। সার্জারি করা, পেট কেটে নাড়ি বের করার কাজ হচ্ছে, তাই না? ফলে মৃত্যু হতে পারে জেনো, জেড এর জন্য, জেড এর মৃত্যু ঘটনার কোনো অভিপ্রায় ছাড়াই। তার মানে এখানে ডাক্তার কিন্তু কোনো রোগীকে মেরে ফেলবে এই ধরনের কি মানসিকতা থাকে, যদি কোনো ষড়যন্ত্র না থাকে? এখন ডাক্তারকেও কেউ যদি আহ, টাকা দিয়ে কিনে ফেলে, বলে যে এই রোগীকে মেরে ফেলতে হবে, সেটা ভিন্ন জিনিস। সে তো আর ডাক্তার না, সে ক্রিমিনাল। কিন্তু ডাক্তার যদি তার ধর্ম পালন করে, ধর্ম মানে কি? তার মহৎ কাজ। ডাক্তারি পেশা কিন্তু একটা মহৎ পেশা, তাই না? তার মাধ্যমে মানুষ চিকিৎসায় বেঁচে যাচ্ছে। ডাক্তার উসিলা, আল্লাহ হচ্ছে বাঁচানোর মালিক। তো ডাক্তার আচ্ছা। অপারেশন করলো, তো ডাক্তারের উদ্দেশ্য কি ছিল? বাঁচানো। তার মানে এখানে কি বলা আছে? আচ্ছা। যে জেড এর, সর্বোচ্চ। দেখেন, জেড মৃত্যু হবে জেনো। হ্যাঁ, অপারেশন করতে গেলে অপারেশন যদি বিফল হয়, তখন বাইরে এসে কি বলে? সরি, আই এম এক্সট্রিমলি সরি, হুম। বাঁচাতে পারলাম না, তাই না? সিনেমাতে আমরা দেখি তো। হুম। জেড এর মৃত্যু ঘটানোর কোনো অভিপ্রায় ছাড়াই, তার মানে মৃত্যু ঘটানোর ইচ্ছা কিন্তু ডাক্তারের ছিল না, তার মানে ডাক্তার এখানে নির্দোষ। আবার এখানে সরল বিশ্বাসে কথাটাও আছে। কি আছে? জি। সরল বিশ্বাসে। বুঝছি। জেড এর মঙ্গলার্থে, মানে মঙ্গল করার জন্য, তার মানে তাকে বাঁচানোর জন্য, তার অনেক ব্যথা হচ্ছে, এই অপারেশনটা না করলে জেড মারা যেতে পারে, অস্ত্রোপচার করেন। উক্ত অস্ত্রোপচারের ফলে জেড মারা যায়। তাহলে ডাক্তারের অপারেশন করার কারণে মারা গেল। তার মানে কিছু কিছু অপারেশনের রিস্ক থাকে না, বিশেষ করে হার্ট সার্জারি এবং ব্রেন সার্জারি, এগুলা অপারেশনে অনেক রিস্ক থাকে না? হ্যাঁ। জি। জি। তারপরেও কিন্তু ডাক্তারেরা কি করে? অপারেশন করে, মারা যাবে যেন। তো ডাক্তারেরা এখন চালাকি করে, কি করে? চালাকি না, তাদের একটা নিয়মের মধ্যে পড়ে, বন্ড স্বাক্ষর করে নাই, তাই না? রোগীর কোনো লোকজনের হ্যাঁ। কাছ থেকে বন্ড স্বাক্ষর করে নাই, যে কোনো যদি অঘটন ঘটে, রোগী মারা যায়, তাহলে আমরা দোষী না, তাই না? ইভেন একটা জি। ওই বাচ্চা ডেলিভারির সময় কিন্তু লিখে নাই। হ্যাঁ স্যার। তাহলে জেড এর মৃত্যুর জন্য সার্জনকে দায়ী করা যায় কি যাবে না? ব্যাখ্যা করুন। তাহলে আমরা কত ধারাতে এটা পাবো? 88 ধারার বিধান মতে। এখানে এটা আমরা তো জানি যে 76 থেকে শুরু করে 105 পর্যন্ত সবই কি জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম পেনাল কোড মতে। তো এখন কোন সেকশন আপনাকে কাজে লাগবে সেটা, এখন যদি আপনি বলে দেন যে সাধারণ ব্যতিক্রমের কারণে এটা অপরাধ হবে না, এতটুকু এতটুকু লিখলে 5-এ 2 পাবেন। কিন্তু আপনার সেকশনটা উল্লেখ করতে হবে, সেকশনের স্পষ্ট বিধানটা কি সেটাও বলতে হবে, এবং ওই বিধানটা আপনার প্রশ্নের সাথে ম্যাচ করছে কিনা সেটা বুঝে আপনি উত্তর করতে হবে। ভুল সেকশন দিলে কিন্তু নম্বর কমে যাবে। আর সেকশন উল্লেখ করতে না পারলে অন্তত অ্যাটলিস্ট আপনি 2 নম্বর পাবেন। তো এটা আপনি সেকশন বুঝতে না পারলে বলবেন যে ডাক্তার যেহেতু সরল বিশ্বাসে করছিল এবং মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছিল না, তার তার কোনো অপরাধ হবে না। এতটুকু লিখলেও 5-এ 2, 2.5 বা 3ও পেতে পারেন। এটা হচ্ছে কি, নাই আর মামা থেকে একটু কানা বাঁচা মামা যাবে ভালো, না? তাই না? মানে মনে না থাকে একটু বাঁচা যাবে আর কি। হ্যাঁ, একটু বাঁচানো, অল্প কিছু প্রশ্ন মানে নম্বর পাওয়া যাবে। মানে উত্তর না করার থেকে একটু উত্তর করে আসা ভালো, এটা হচ্ছে বাঁচানোর বাঁচানোর উপায়। এটাই হলো মানে কনফিউজ আমাদের যে কোনটা মানে কোন ধারা হবে। হ্যাঁ, তাহলে 88 ধারার বিধান মতে মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছাড়া উপকারার্থে, মানে উপকার বা মঙ্গল করার জন্য সম্মতিক্রমে সৎবিশ্বাসে কৃতকার্য অপরাধ নয়। তাহলে এখানে ডাক্তার তো এই কাজটি করলো, তাই না? তাই সার্জনকে দায়ী জি। করা যায় না বা ডাক্তারকে দায়ী করা যায় না। কেননা
জেড এর মৃত্যু ঘটানোর কোনো অভিপ্রায় ছাড়াই সরল বিশ্বাসে এই কাজটি করলো, অপারেশনটা করলো। এবার 38, একজন ডাক্তার সরল বিশ্বাসে তার রোগীকে জানে যে সে বাঁচবে না। অনেক সময় ক্যান্সার বা অনেক বড় ধরনের অসুখ হয়, তখন অবশ্যই রোগী বা রোগের লোকজনকে তো জানাতেই হয়, তাই না, রিপোর্টে কি এসেছে, তাই না? জি, ওটা তো জানা। এই কথা শোনার পর যদি রোগী হার্ট অ্যাটাকে মারা যায় বা স্ট্রোক করে মারা যায়, সেক্ষেত্রে কি ডাক্তারকে দোষ দেওয়া যাবে? না, ওটা কোনো দোষ হবে না। তো এক্ষেত্রে কোনো অপরাধ হবে কিনা? অপরাধ হবে না। কি কারণে? 93 ধারে বলছে সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ বা সংবাদ প্রদান অপরাধ নয়। মনে করেন যে একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, এখন তার এক পরিচিত ব্যক্তি তার বাসায় ফোন দিয়ে যদি তার বাবা, তার মাকে বা তার ওয়াইফকে যদি ফোন দেয়, ফোন দিয়ে যদি সংবাদ দেয় যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই শুনে তো তার পরিবারের কেউ হার্ট হার্ট ফেল করে বা স্ট্রোক করে মারা যেতেও পারে, পারে না? জি স্যার। অনেক সময় প্যানিক কাটে মারা যায়। তো এই যে জি। সংবাদ দিল, তার কি দোষ আছে এখানে? না, তো ওটাও সংবাদ, এই ধারাতে পড়বে স্যার, হ্যাঁ, ওটাও 93 ধারাতে ও- পড়বে। ওটাও এখন ডাক্তার এই কথা বলুক আর যে কোনো ব্যক্তি বলুক, জি জি। মানে এখানে আচ্ছা, বলছে সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ। সব তার বিষয়ে মানে কৃত একটা যোগাযোগ, একটা হচ্ছে বুঝেছি। জি একটা হচ্ছে নেগেটিভ নিউজ শুনে কেউ যদি মারা যায় বা কারো যদি ক্ষতি হয়, মারা গেল না, স্ট্রোক জি। করে প্যারালাইজড হয়ে গেল, হ্যাঁ সেটাও তো ক্ষতি জি। হলো, তাই না? তাহলে বাস্তবে হ্যাঁ ভিকটিমের ক্ষতি হলো, ভিকটিম মারা যেতে পারে বা অসুস্থ হয়ে প্যারালাইজ বা কোমায় চলে যেতে পারে। সেক্ষেত্রে যে জি। সংবাদটা দিল তাকে কি দোষ দেওয়া যাবে? না। কারণ সে তো সৎ বিশ্বাসে করেছে। সে কি জানতো যে এই সংবাদটা দিলে ওই ব্যক্তি মারা যেতে পারে? জানলে কি আর সংবাদটা দিত? দিত না। জি ঠিক আছে। তবে যদি ষড়যন্ত্র করে এভাবে প্ল্যানিং করা হয়, মিথ্যা সংবাদ দেওয়া হয় যে আসলে ছেলে বেঁচে আছে কিন্তু তার মিথ্যা মরার সংবাদ মাকে দেওয়া হলো, মা মারা গেল, জি। সেক্ষেত্রে তো বোঝা যাচ্ছে যে উদ্দেশ্য কি, তখন অপরাধ হবে, জি। এটার ভেতরে যাবে না। তাহলে সৎ বিশ্বাস বলতে যথেষ্ট সতর্কতা এবং মনোযোগ সহকারে কাজ করতে হয়। তাহলে ডাক্তার হোক বা যে কোনো ব্যক্তি এই ধরনের সংবাদ দিলে অপর কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে সেটা শুনে বা আহত হয় বা কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে এটা কোনো অপরাধ সেটা হবে না। অপরাধ হবে না। ঠিক আছে। জি কারণ জি ইনটেনশন বা অভিপ্রায় তো নাই। জি। এখানেও একজন চিকিৎসক ডাক্তার বলছে যে আপনি বাঁচবেন না, একই প্রশ্ন। ঠিক একই আছে? হবে। উক্ত উক্তিতে মর্মাহত হয়ে হয়ে রোগী মারা যায় এখানে আচ্ছা, একটু আগে আমরা যেটা পড়লাম 38, হ্যাঁ, এখানে 15 লেখা জি আছে, তো এই 15 কেটে 38 করে নেন। এটা 38 নং প্রশ্নের উত্তর দেখুন হবে, মানে সেম সেম 38 নং আর এটা একই, তাই না? 38 39 একই না, জি জি, একই। 15 নং হয়ে আছে, যাই হোক। 40, এক্স জেড এর ঘর পোড়ানোর জন্য ওয়াই কে প্ররোচিত করে। তাহলে কি করার জন্য? ঘরে আগুন ধরে পুড়িয়ে দিতে হবে, এই তো। জি ওয়াই ওই ঘরে আগুন লাগায় এবং সেই সঙ্গে সঙ্গে কিছু জিনিসও চুরি করে, যে পুড়ে ছাই যখন হয়ে যাবে কিছু জিনিস চুরি করে নিয়েই যায়, তাই না? জি। এখন হ্যাঁ। মালিক কি বলল? এজ এ বস, সিনেমাতে দেখে না যে মেন ঘর ভিলেন, সে পোড়াতে। সে বললো ঘর জি। পোড়াই দিয়ে আসবি, কিন্তু ঘর পোড়ানোর সাথে হুম, সাথে সে যে জিনিসগুলো চুরি করেছে, আলটিমেটলি যদি মামলা হয়, তাহলে মালিক কিন্তু জি ঘর পোড়ানোর দায় নিবে, চুরির দায় নিবে না। জি। এটা তো কমন সেন্স, তাই না? হ্যাঁ জি। কারণ ঘর পোড়ানো এক জিনিস আর চুরি এক জিনিস, সম্পূর্ণ ভিন্ন জিনিস। হুম, আর ঘর পোড়ানোরটা কোন কোন সেকশনে আসবে? মিসচিপ। মিসচিপ মানে কি? জি ক্ষতি। ঘর পোড়ানো হচ্ছে ক্ষতি। জি জি। তাহলে চুরির দায় কিন্তু নিবে না। এটা আমরা কততে পাবো? 111 ধারার বিধান মতে যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সে অপরাধ অনুষ্ঠিত হোক বা না হোক, হ্যাঁ, বা সেটা না হয়ে হুম, অন্য কোনো অপরাধ অনুষ্ঠিত হলে তার জন্য প্ররোচনাদাতাকে এমনভাবে দায়ী করা যাবে যেন সে যে কাজের জন্য প্ররোচনা দিয়েছিল উক্ত কাজটি সংঘটিত হয়েছে বা উক্ত প্ররোচনার ফলস্বরূপ ভিন্ন অপরাধটি সংঘটিত হয়েছে। ঠিক আছে। জি তো এখানে দেখেন, এক্স জেড এর ঘর পোড়ানোর জন্য ওয়াই কে প্ররোচিত করেন, ওয়াই ওই ঘরে আগুন লাগান এবং সেই সাথে চুরিও করেন। এক্ষেত্রে এক্স চুরিতে প্ররোচনার জন্য দোষী সাব্যস্ত হবে না, কেননা ঘরে আগুন লাগানোর ফলস্বরূপ চুরি সংঘটিত হয়নি। বুঝতে জি পেরেছেন? এখন যদি কেউ জি। যদি বলে যে দস্যুতা করতে বলে, যে হাতে একটা পিস্তল দিয়ে বললো যে যাও তোমার বাড়ির যে কিছু জিনিস লুট করে নিয়ে আসো, এখন দস্যুতা করতে যে মালিক বাধা দিলে মালিককে গুলি করে মেরে ফেললো, তাহলে জি দস্যুতা করতে গিয়ে সেটার ফলস্বরূপ আহত নিহত হতে পারে,
কিন্তু ঘর পোড়াতে গেলে এর ফলস্বরূপ চুরি হতে পারে না। এখন ঘর পোড়াতে করলেও এর ফলস্বরূপ ঘরে থাকা একজন মানুষ বা একজন ব্যক্তি মারা গেল। শিশু মারা গেল, এটাও কিন্তু তখন ওই খুনের দায় নিতে হবে, কারণ ওই পোড়ানোর জি, কারণে মারা গেছে, পোড়ানোর ফলস্বরূপ ঘটনাটা ফলস্বরূপ। ঘটেছে। তাই এখানে জি 111 ধারা তখন কাজে লাগবে, কিন্তু এখানে 111 ধারার ভেতরে আসছে না। তাই এটা কি হবে না, জি ওই চুরির দায় নিবে না, শুধু ঘর পোড়ানোর প্ররোচনার দায় নিবে। ক্লিয়ার হলো বিষয়টা? জি এখন বুঝতে জি হবে স্যার, যে যেই কাজটা করতে বলেছে সেই কাজেরই ফলস্বরূপ অপর দ্বিতীয় কাজটি ওই বা কাজটা তৃতীয় কাজটি ওই হয়েছে কিনা। কাজটা হয়েছে কিনা। যদি জি হয় তাহলে দুইটারই দায় নিতে হবে, না হলে জাস্ট প্রথমটার দায় জি নিলেই হবে। ক্লিয়ার? হ্যাঁ জি।